আমার মা, হ্যাঁ, আমি আমার মাকে ভালোবাসি, এবার আমি বগলা মাকে ভালোবাসি, তো আমি দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করব না। ভাবে মা আসে, ভাবে আধ্যাত্মিকতা, ভাব না থাকলে তন্ত্র নেই। তন্ত্র শুধু এই প্রক্রিয়া করলাম, আমার ভাবই জন্মালো না, আমার ভালোবাসাই শুধু আমার স্যার আমাকে শিখিয়ে দিয়েছে, আমার গুরু আমাকে দীক্ষা দিয়েছে, ব্যাস ওই মন্ত্র জপছি। কিন্তু ভাব কি প্যাটার্ন বারবার হয়, একটা ব্রেকআপ হচ্ছে, পরে রিলেশনশিপটা আবার ব্রেকআপ হচ্ছে, তারপরে রিলেশনশিপটা আবার ব্রেকআপ হচ্ছে, কাউকে পজিটিভ পার্টনারকে ম্যানিফেস্ট করতে পারছে না। রিলেশনশিপের ক্ষেত্রে এটা খুব বাজে জিনিস। দেখবে অনেক সেলিব্রিটির মাল্টিপল ডাইভোর্স আছে, পাচ্ছ, যেগুলো আমি কিছু দেখতে পাই, হ্যালোসিনেট করি, একদম কারেক্ট ধরেছো, যে আমি কিছু স্পিরিটকে দেখতে পাই, একদম মানে ওটা আমার জীবনটাকে একদম হেল করে দিচ্ছে, মানে ওটা আমি কিছুতে সরাতে পারছি না। এবার তুমি আমাকে কিভাবে হেল্প করতে হবে, নিজেকে একটু মানিয়ে নেওয়ার। কারণ তুমি যত কাঁদবে, তুমি যত ওকে মনে করবে, রিকল করবে, ও কিন্তু আসবেই, যদি তার পরবর্তী জন্ম না হয়ে গিয়ে থাকে। আর এত তাড়াতাড়ি তো সে পরবর্তী জন্ম পাবেও না, এর জন্ম পাওয়া সেটা তো ঈশ্বরের হাতে, সেটা তো অনেকটা সময়ের ব্যাপার। ততদিন তো উইদাউট বডিতে ঘুরে বেড়াচ্ছে দিদি। তো বলছে যে আমি দেখছি জানলা খুলে মাঝরাতে রাত্রি, তখন 1:30-2 বাজে, আমরা শুতে যাব, দেখছি কি আওয়াজ পাচ্ছি, কথা বলার আওয়াজ পাচ্ছি। জানলা খুলে দেখি উল্টো দিকে ওই বাড়ির ছেলেটা জানলা খুলে বলছে কাঁঠাল গাছের দিকে তাকিয়ে যে তুই তো অনেকদিন আগে মরে গেছিস, তুই আমাকে এখন জ্বালাচ্ছিস কেন। ঠিক পাশের বাড়ির ছেলে, ওদের বাড়িতে কিন্তু নয়, পাশের বাড়ির ছেলে। তখন দিদি দুম করে জ্বালাটা পুজো করে, কিন্তু যখন পুজো করতে বসে তখন ওদের অনেক ডিস্টারবেন্স হয়। মানে ওরা বলছে যে ওদের পাশ দিয়ে যেন কেউ হেঁটে চলে যাচ্ছে, ঠাকুর ঘরে এন্ট্রি নিচ্ছে না, এই কিছু ফেলে দিচ্ছে, দুমদাম ফেলার আওয়াজ পাচ্ছে ছাদের মধ্যে, তারপর হচ্ছে আওয়াজ পাচ্ছে। আমরা না ভেঙে কি করে ঠিক করতে পারি? বাস্তুতে প্রবলেম থাকে। হ্যাঁ, এবার নর্মাল যারা বাস্তুবিদ, মানে যারা শুধু বাস্তু কনসালটেন্ট, তারা কোনো তন্ত্র করে না, শুধু বাস্তু নিয়ে পড়াশোনা করেছে, ফেংশুই এর এটা রাখুন, এটা রাখুন, এবার এখান দিয়ে সিলভার পাত বসান, তামার পাত বসান, এই কালার চেঞ্জ করুন, এগুলো করলে হয়। ওই মন্ত্র উচ্চারণের কারণ একটা যখন যন্ত্র বা কবচ তৈরি হচ্ছে, লাখ লাখ বার জপ হচ্ছে, ইন্টেনশন সেট করে নাম গোত্র দিয়ে পুজো পাঠ হচ্ছে, সেই জিনিসটার তো একটা ভাইব্রেশন আছে। সেই ভাইব্রেশনটা যদি সে ধারণ করে, কিছুটা হলেও তার শাশুড়ি হয়তো সব মানে বস বলবো না, শান্ত হবে, দমবে, একটু দমবে। কিন্তু সবকিছু কবচ যজ্ঞ দিয়ে পুরো 100% আটকাতে পারবে না। কেউ যদি বলে থাকে যে পুরো 100% আটকানো যায় না, হয়তো ডিভোর্সটা হবে না, কিন্তু মাঝে মাঝেই দেখা গেল বউ বাপের বাড়ি চলে যাচ্ছে, ঝগড়া অশান্তি লেগেই রয়েছে, ফ্রাস্ট্রেশন রয়েছে, কিন্তু কোনোভাবে আবার দিনের শেষে মনে না, ঠিক আছে যাই, আমি বাড়িতে যাই, বরের সাথে একটু দেখা করে আসি, হাজবেন্ডের সাথে একটু দেখা করে আসি, এই ব্যাপারগুলো থাকবে। মানে ঝগড়া অশান্তিও হবে, এবার ভালোবাসাও থাকবে, কিন্তু হবে ওটা মানে ভয় দেখানো না, কিন্তু অ্যাস্ট্রোলজি মানে কিন্তু ভয় দেখানো না। তুমি আগে থেকে জানছো কি হতে চলেছে, এবার তুমি ক্যাজুয়াল নিলে, ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকলে তুমি ওইদিকে ঠিক আছে বলেছে, হতে পারে, আমার তো এখন তো হচ্ছে না জিনিসটা, আমি তখন ঠিকই আছি। সে কিন্তু আমার ওই ব্যাপারটা লাইটলি নিয়েছে। ঠিক নেক্সট ইয়ার 1 বছর পরে উনি আমাকে মেসেজ করেছেন, সে বলেছে मैम आपने जो कहा था सब सही निकला, मेरे मतलब मदर इन लॉ के वजह से अभी इतना दूरी क्रिएट हो गया मेरे हस्बैंड के साथ, अभी तो डिवोर्स तक जा रहा है। ব্যালেন্স মানে কতটা আছে, ওরা কতটা পজিটিভ নেগেটিভ, সেই পার্সেন্টও যে ট্যারো কার্ড বলতে পারে। প্লাস যেটা বলতে পারে চাকরার অ্যাক্টিভেশন ইনঅ্যাক্টিভেশন, মানে কতটা মানে ব্যালেন্সে আছে নাকি একদম, মানে প্রত্যেকটা আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা জিনিস, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধারা আমাদের ট্যারো কার্ডে আছে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলও পড়েছেন, এবং গেস্ট কে আছেন, মৌসুমী ম্যাম, মৌসুমী কর ব্যানার্জি ম্যাম। তিনি আজকে আমাদেরকে বলবে, মানে আপনাদেরকে একটু ছোট করে হিন্ট দিদি, যাতে আপনাদের এই পডকাস্টটা দেখতে একটু সুবিধা হবে। কি বলেছেন তিনি, যে একজনের আমি ট্যারট দেখলাম, ট্যারট দেখার পর তাকে দেখতে পারলাম তার পার্সোনাল লাইফে প্রচুর সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু কার্মিক দোষ। এবার তার সাথে যখন পিএলআর করা হলো, পিএলআরে দেখা গেল যে এরকম এরকম বাস্তু প্রবলেম আছে। এবার বাস্তুতে গিয়ে দেখা গেলো তিনি আত্মা দেখতে পাচ্ছেন। এবার আত্মার সাথে সাথে লাস্টে দেখা গেলো যে শত্রুও আছে, তার সাথে সাথে বগলামুখীর কাজও ম্যাম করেন। এবার আপনারা ভাবছেন যে একটা মানুষের উপর এত রকমের নজর বা এত রকমের কাজ হয় কি? না, হয় না। কিন্তু আমি ছোটো করে একটা সূচিপত্র আপনাদের সামনে রাখলাম, যাতে আপনাদের দৃষ্টিটা পুরোপুরি এই পডকাস্টেই থাকে। তো বেশি দেরি করবো না, যেভাবে ম্যাম আমাদের সাথে কন্ট্যাক্ট করে, যে নাম্বারটা আছে আপনারা জানেন কীভাবে কে পডকাস্টে এসে এবং সারা বিশ্বের বাঙালির কাছে
ভালো তথ্য দেওয়ার জন্য আসতে পারেন, বা কোনো রকম প্রমোশনাল কাজ বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য কল করতে পারেন, আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? খুব ভালো, তুমি কেমন আছো? এই চলছে। আজকে আমাদের পডকাস্টটা একটু অন্যরকম হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে, হুম হিলিং আছে, তন্ত্র আছে। এবং প্রথমে আমি শুরু করবো ম্যাম, আপনি ট্যারোট কার্ড দেখে অনেক রকমের প্রেডিকশন পার ডে হুম করেন, হুম তো হুম সেই ব্যাপারটা একটু বলুন, পার ডে দরকার কি আছে? তো আপনি তো 3 মাসের জন্য বলে দিতেই পারেন যে কি কি হুম। হতে পারে। দেখো, ট্যারো কার্ড হচ্ছে একটা স্পিরিচুয়াল টুল বলতে পারো। ওটাকে আমরা প্রত্যেকদিন কাজে লাগাতে পারি প্রত্যেক দিনের ডেইলি গাইডেন্স হিসেবে, কারণ ওটা কিন্তু আমাদের এনার্জির সাথে কানেক্টেড। ওটা তোমাকে তোমার প্রত্যেকটা গ্রহর এনার্জি কি আছে সেটাও তোমাকে বলে দেবে, তোমার অরার ব্যালেন্স মানে কতটা আছে, অরার কতটা পজিটিভ নেগেটিভ সেই পার্সেন্টও ট্যারো কার্ড বলতে পারে। প্লাস যেটা বলতে পারে চাকরার অ্যাক্টিভেশন ইনঅ্যাক্টিভেশন, মানে কতটা মানে ব্যালেন্সে আছে নাকি একদম, মানে প্রত্যেকটা আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা জিনিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধারা আমাদের ট্যারো কার্ডে আছে। তো ডেইলি গাইডেন্স নিলে আমাদের গাইডেন্সটা নিয়ে চললে আমরা সেরকম ভাবে প্রতিদিনের গাইডেন্স নিলে আমরা সেভাবে যদি চলি তো আমাদের লাইফটা বেটার হবে। এটাই হলো আর এটা ট্যারো। তো আপনার এনার্জির সাথে কানেক্টেড। আমার এনার্জির সাথে না, আমি যেভাবে এনার্জিটাকে চ্যানেল করব বা যার সাথে করব, যদি আমি জেনারেল প্রেডিকশন করি, যেমন আমার ধরো আমি যখন পার্সোনাল আমার প্রোফাইল থেকে যখন ধরো লাইভ করছি বা কোনো ভিডিও ছাড়ছি রিল ছাড়ছি, সেই সময় আমি কি বলছি যে আমার ভিউয়ার্সরা আমার ফলোয়ার্সরা তাদের এনার্জি কালেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো তারা যখন ওই গাইডেন্স দেয়, এবার সবার সাথে সবকিছু মিলবে না, কারণ ওখানে অনেকজন আছে, বিভিন্ন রকম এনার্জির মানুষজন আছে, মিক্স অ্যান্ড ম্যাচ। কিছুটা মিলবে কারোর জন্য, আবার কারো কারো ক্ষেত্রে তো এরকমও আছে যে 100% মিলে যায় সিচুয়েশনের সাথে। ঠিক আছে, এবার এটা পরিবর্তনশীল, এটা কিন্তু একদম সেম থাকে না। আজকে আর প্রত্যেক দিনের গাইডেন্স নিয়ে লাইফ বেটারই হবে। ট্যারো তো তোমাকে তুমি ভালো কাজের জন্য ইউজ করছো, যে আমি আজকে সারাদিন কিভাবে চলবো বা আগামীকাল কি আসতে চলেছে, আমি কিভাবে চললে আমার কালকে সিচুয়েশনটা বেটার হবে, এরকম ছোট ছোট জিনিস। আমি কি নতুন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব, আমার কি এই কোম্পানিটা এই মুহূর্তে ছাড়া উচিত, ইয়েস নোতে আনসার পেয়ে যাচ্ছ, ট্যারো বলছে না এই মুহূর্তে তুমি ছাড়বে না, যেখানে আছো সে আরেকটা খোঁজো, তুমি যখন পেয়ে যাবে তখন। বা তুমি এটাও জানতে পারবে যে ওই কোম্পানি থেকে তোমার কোনো ফ্রড হতে পারে কিনা, যে চাকরি করলে স্যালারি পেলে না, এরকম অনেক কেস আমার কাছে আসে। কিছুদিন চাকরি করার পরে কোম্পানি বলে না, তোমাকে এখন আস্ক টু লিভ, তুমি এখন এসো না, 1-2 মাস করলে স্যালারিও হোল্ড। এরকম বহু কেস আছে। তো তুমি যে ডিসিশনটা নিচ্ছ সেটা কতটা ঠিক সেটা ট্যারো তোমাকে গাইড করে দেবে, এবার তুমি গাইডেন্স মেনে চলো। তো ওখানে কি বলে দেবে আমার কি কি প্রবলেম হতে পারে বা কি কি একদম চলছে? একদম। ট্যারো কার্ড দিয়ে কুণ্ডলি ম্যাচও হয়, ম্যাচ মেকিং হয়, হাজবেন্ড ওয়াইফের জটক বিচার পর্যন্ত আমি করি। এটা মানে কিভাবে সম্ভব এটা? অবভিয়াসলি সম্ভব যে জটক বিচার তো আপনার বাচ্চার ওটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা part। অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট, কিন্তু ওখানে দেখো ট্যারোতে ওভারঅল একটা প্রেডিকশন বেরিয়ে আসবে। আমি যদি 9 প্ল্যানেটস এর বিচার করি, 9টা প্ল্যানেটের বেরিয়ে আসবে, তাদের মধ্যে মানসিকতার কতটা ডিফারেন্স হবে, সে কতটা হ্যাপি থাকবে, তার বাড়ির লোক কেমন হবে, মানে সে সবকিছু বেরিয়ে আসবে। মানে বললাম না, ট্যারো কার্ডের মধ্যে যতগুলো কার্ডস আছে প্রত্যেকটা কার্ডস এর মধ্যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত মেজর ইভেন্ট মাইনর ইভেন্ট সব আছে, সব কিছু আছে। তো আমি তো বহু বছর ধরে প্র্যাকটিস করছি, বিগত 6-7 বছর, 7 বছর হয়ে গেল, 7 ইয়ার্স। তো 7 ইয়ার্সে তো আমি এরকম মানে যে ম্যাচ মেকিং কেসও অনেক করেছি। তারা তো এখন যাদেরকে বলেছি যে ঠিক আছে তারা ডিসিশন নিয়েছে, ঠিক আছে, আর যাদেরকে না বলেছি তারা করেনি, আর যদি না বলার পরেও করেছে তাহলে পস্তেছে। সে 1 বছর পরে আমাকে জানিয়েছে। আমি একটা ক্লায়েন্টকে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করছি। একটা রেফারেন্সে আমার কাছে 2 বছর আগের ঘটনা, ডেটটা আমার মনে আছে, ডিসেম্বরের 25 তারিখ, অনলাইন কনসালটেশন এসেছিল। সে একটা রেফারেন্সে নন বেঙ্গলি একজন ভদ্রমহিলা আমাকে কল করেছিল যে मैम मुझे ना एक प्रेडिक्शन करवाना है आपसे, तो आप ऑनलाइन का প্রসেস আমি বলে দিয়েছিলাম। তো অনলাইনে কনসাল্ট করেছিল ওভার দ্য ফোনে, ভিডিও কল কিন্তু ছিল না। তো আমি ওভার দ্য ফোনে তার সাথে আমি ফোনও না, ফোনে বলতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা বলেছিলাম, ভয়েস মেসেজে। তো আমি ওনাকে বলেছিলাম আপনার ডেট অফ বার্থ, আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ, আপনাদের দুজনের ফটো নাম এগুলো পাঠাবেন। আমাকে পাঠিয়েছিল। পাঠানোর পরে আমি ওনাকে বলেছিলাম আপনার জীবনে কিন্তু থার্ড পার্সনের ইন্টারফারেন্স থাকবে। তো
সেইটা বলছে नहीं अभी तो मेरे ऐसा कुछ फील नहीं रहा नहीं आपसे आपके घर के अंदर ही ऐसा कोई है आगे जाके आपके हस्बैंड के साथ बहुत प्रॉब्लम क्रिएट होगा ये इतना दूर जाएगा कि हो सकता है সেপারেশন में भी आप रह सकते हो দেখো এটা আমি কিন্তু তাকে অ্যালার্ট করেছি এবার তার জন্য তাকে উচিত ছিল যে সেই অ্যাওয়ারনেসটা নিয়ে তাকে এগিয়ে চলা ট্যারো মানে ভয় দেখানো না কিন্তু অ্যাস্ট্রোলজি মানে কিন্তু ভয় দেখানো না তুমি আগে থেকে জানছো কি হতে চলেছে এবার তুমি ক্যাজুয়াল নিলে ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকলে তুমি ওইদিকে ঠিক আছে বলেছে হতে পারে না আমার তো এখন তো হচ্ছে না জিনিসটা আমি তখন ঠিকই আছি সে কিন্তু আমার ওই ব্যাপারটা লাইটলি নিয়েছিল ঠিক নেক্সট ইয়ার 1 বছর পরে উনি আমাকে মেসেজ করেছে সে বলেছে मैम आपने जो कहा था सब सही निकला मेरे मतलब मदर इन लॉ के वजह से अभी इतना दूरी क्रिएट हो गया मेरे हस्बैंड के साथ अभी तो डिवोर्स तक जा रहा है तभी आपने क्यों नहीं सुना था जब मैं कही थी তখন আপনি কেন শোনেননি আমি যখন আপনাকে অ্যালার্ট করলাম আপনি তো তখন বললেন যে अभी तो मेरे साथ ऐसा कुछ नहीं हो रहा है তখন আমার কথাটা বিশ্বাস করেনি সে এটা কিন্তু খুব আমি মানে জেনুইন মানে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি তো তোমাকে এইভাবে গাইডেন্সটা নিতে হবে নেগেটিভটাও নিতে হবে পজিটিভটা নেগেটিভ আসলে সেটাকে তুমি কিভাবে ঠিক করবে সেটা দেখো আর পজিটিভ আসলে তো হয়েই গেল সেটাতে আরো বেটার করা যায় ম্যাম আপনি কিছুক্ষণ আগে বললেন জোটক বিচার এবং কুণ্ডলী বিচারও করেন আপনি ধরুন কারোর ভালোবাসা লাভ লাইফটা চলছে 10 বছর কারণ আমরা জানি প্রেম এবং তারপর বিবাহ দুটো কিন্তু আলাদা লাইফ এটা আমি প্রচন্ড পরিমাণে বিশ্বাস করি দেখি একদম ঠিক আছে আমার মনে হয় লাভ লাইফে যারা যারা থাকে যতটা আমরা হ্যাপি দেখি এটার গ্যারান্টি নেই যে তুমি বিয়ের পর ভালো হবে বা তুমি অতটাও হ্যাপি থাকবে যে দেখা করতে যাচ্ছি আইসক্রিম খাচ্ছি বা কোনো এখন কিন্তু সেটা একঘেয়েমি চলে আসে বিয়ের পর এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে একটা প্রবলেম আসতে চলেছে ঠিক আছে তাদেরকে আপনি কি করেন হিল করেন নাকি তাদেরকে বোঝান নাকি তাদেরকে সলিউশন দেন যদি সে বিয়ের আগে আমার কাছে আসে সেই প্রেডিকশন দেখে তো আমি সমস্ত কিছু বুঝতে পারি ট্যারো কার্ড দিয়ে তার মধ্যে কিছুটা নিউমারোলজি ইনক্লুড থাকে সব কিছুই মোটামুটি মানে মিক্স অ্যান্ড ম্যাচ রুনস প্রেডিকশন থাকে তো আমি করে তাকে যে গাইডেন্সটা দিই যদি দেখা যায় আমি তো বুঝতেই পারি যে আফটার ম্যারেজ এটা হতে পারে ক্রিয়েটিভ নেচারটা কমে যাবে রোম্যান্স ব্যাপারটা কমে যাবে এগুলো দেখা যায় আমি যদি তার এনার্জিটা আপকামিং 5 ইয়ার্স ধরি বিয়ের প্রথম 5টা বছর আমি তাকে বলেই দিলাম যে আমি কিন্তু তোমার বিয়ের প্রথম 5টা বছর দেখছি এবং ওভারঅলটা তো আমি দেখে বলেই দিয়েছি তুমি প্রথম 5 বছর কেমন থাকবে তারপরে তো আমি সে যদি আমার সাথে কনসালটেশন নেয় সে তো আমার সাথে কানেক্টে আছেই আমার কোনো প্রবলেম হলে দিদি মৌসুমী এই প্রবলেমটা হয়েছে তুমি একটু দেখো না এটা কি হতে চলেছে বা কিভাবে এই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করব এটা হচ্ছে ট্যারোর গাইডেন্স তো আমি তাকে যেটা তুমি প্রশ্ন করলে ওটা যে আমি দেখে ওটাকে হিল করতে হবে ঠিক করতে হবে ওই এবার দেখো দুজনের মধ্যে যদি ভালোবাসা থাকে কিন্তু কোথাও গিয়ে রোম্যান্স ব্যাপারটা কমে গেছে টাইম দেওয়াটা কমে গেছে সেটা বিভিন্ন সিচুয়েশন হতে পারে সংসার মানে এক ছাদের তলায় থাকা সেখানে টুকাটুকি হবেই ও একটা কথা বলবে ও একটা কথা বলবে দুজনে কিন্তু তুমি নেই যদি দুজনে থাকো তাও সমস্যা আছে শ্বশুর শাশুড়ি আছে তাও দুজনে থাকলেও সমস্যা আছে আবার শ্বশুর শাশুড়ি থাকলেও সমস্যা আছে ননদ আছে বাড়ির আদার্স আছে তো সেখানে সবার ওপিনিয়ন সব রকম সিচুয়েশন আছে তুমি যেই বাড়িতে থাকছো সেই বাস্তু আছে সেটাও আগে দেখো সব কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ আছে বাস্তু তুমি যে বাড়িতে থাকছো সেটার জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা এবার সেগুলোকে দেখে ওভারঅল দেখে এবার আমি ওকে গাইড করতে পারি হিল করতে পারি যদি দেখো সেটা আফটার ম্যারেজ ডিভোর্সের দিকে যাচ্ছে সেটা তো আমি প্রথমে দেখেই বলে দেবো ভাই তোমার কিন্তু এই রকম ব্যাপারটা রয়েছে এবার তুমি মেনে শুনে এগোও এবার ওটাকে আটকানোর জন্য কিভাবে কি ওটা তন্ত্রমতে কাজ হয় কবজ লাগে যজ্ঞ লাগে অনেক পুজো পাঠ প্রক্রিয়াকরণ অনেক কিছু লাগে সেটা অনেক বিগ প্রসেস সেগুলো আমি করি কিন্তু তার আগে আমি কিন্তু অ্যালার্ট করে দিই এবার আরেকটা জিনিস মানতে হবে তুমি কিন্তু সবকিছু কবজ যোগ্য দিয়ে পুরো 100% আটকাতে পারবে না কেউ যদি বলে থাকে যে পুরো 100% আটকানো যায় না হয়তো ডিভোর্সটা হবে না কিন্তু মাঝে মাঝেই দেখা গেল বউ বাপের বাড়ি চলে যাচ্ছে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে ফ্রাস্ট্রেশন রয়েছে কিন্তু কোনোভাবে আবার দিনের শেষে মনে না ঠিক আছে যাই আমি বাড়িতে যাই বরের সাথে একটু দেখা করে আসি হাজবেন্ডের সাথে একটু দেখা করে আসি এই ব্যাপারগুলো থাকবে মানে ঝগড়া অশান্তিও হবে এবার ভালোবাসাও থাকবে কিন্তু হবে ওটা মানতে হবে আমি মৌসুমী কর ব্যানার্জির কাছে কেন যাব তুমি যে প্যাটার্নটা আপনি যখন বলছেন যে এটা হবে এরকম হয়ে যাবে এটা শুধু আমার কাছে না এটা সবার কাছে যাওয়ার আগে মাথাতে রাখতেই হবে আমি খুব কিন্তু না ক্লিয়ার এটা অনেকে বলেছে যে আমি এগুলো ঠিক করতে পারি
মানে আপনি কোনোভাবে বলছেন যে আমি এটা হবে ঠিক, হুম, ঠিক আছে? হুম। কিন্তু এটা হওয়ার মানে এটা বারবার হতে দেখো থাকবে। এটা প্যাটার্ন গো, এটা লাইফ প্যাটার্ন, এটার জন্যই কাউন্সিলিং দরকার হয়, এটার জন্যই সুপার ন্যাচারাল যে পাওয়ার, যে হুম। স্পিরিচুয়াল পাওয়ার, সেটাকে হিল করতে হয়। সেই জায়গাটা হিল করে করে অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে যেগুলোকে আমাদের প্রক্রিয়াকরণ করতে হয়। কিন্তু দেখো, যার জীবনে ডিভোর্স থাকবে, সে পুরো পুরো কখনো, যদি তার জীবনে লেখা থাকে ডিভোর্স যোগ আছে, এবার সেটাকে কোনোভাবে ওই ব্যাকআপ দিয়ে কাজ চালানো হচ্ছে, তাহলে তাহলে কিন্তু একটু হলেও সমস্যা থাকবে গো, ঝগড়া অশান্তি হবে, হয়তো পুরো ডিভোর্সটা হলো না, ঝগড়া ঝগড়া অশান্তি কিন্তু এটা হবে, এটা খুব সত্যি কথা, এটা একদম। এবার কে করেছে আই ডোন্ট নো, তার কতটা পাওয়ার সে আই ডোন্ট নো, কিন্তু যেটা আমার বিদ্যা বা আমি যেটা জেনুইন বলবো সেটা জেনুইনই বলবো। এখানে কোনো মিথ্যের আশ্রয় নেই, কারণ আমি মিথ্যে কথা বলতে ভালোবাসি না, আর যেটা বলি একদম ওপেন কথা বলি। হতে পারে তার পাওয়ার আমার থেকে অনেক বেশি, সে হয়তো সব পারে, হতেই পারে, হতেই পারে। হতেই পারে, হতেই একদম। পারে। দেখুন যারা নতুন, নতুন যারা বিয়ে করছে, হ্যাঁ। দেখুন আপনার বাবা-মা বিয়ে করেছে একটা হুম, সময়। আমি জানি না তারা আছেন কি নেই। কিন্তু তারা একটা সময় ভালো আছেন বলেই হুম, হুম, আপনি এখানে আমার সাথে কথা বলছি আমরা। এবং আমার বাবা-মাও অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল। আমি জানি না আপনাদের বাবা-মার হুম। লাভ ম্যারেজ কিনা। না, কিন্তু অ্যারেঞ্জ তখনকার ম্যারেজ। দিনে সেই সময়টা কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে। হুম, লাভ ম্যারেজটা খুব কম। হুম, হুম। তখনকার দিনের মানুষের মধ্যে যে আমরা দেখতে পাই যে মানে একসাথে থাকবো, মানে সেই পেশেন্স। পেশেন্সটা, হ্যাঁ, পেশেন্সটা আছে খুব। ধৈর্য, যেমনি হোক না কেন শাশুড়ি দরজা লাগিয়ে তাও থেকে থেকে যাবো, যাব। থেকে যাবো। কিন্তু এখন তো মানুষ, ওই যে বললাম সিচুয়েশন, তো এটার কারণটা কি? মানে যুগ বদলেছে যুগ মানছি। বদলেছে, কিন্তু যুগের সাথে মানুষের ভাবধারাও বলছে, ওই জন্যই তো আমাদের হিলিংটা দরকার। এখনকার দিনে এসে ওই কারণেই তো আমাদের জায়গাগুলোকে হিল করা দরকার। আমি কেন বলছি কাউন্সিলিং এর দরকার, কেন বলছি চাকরা হিলিং, সরা ক্লিনজিং এর দরকার, কেন বলছি বাস্তু চেক করা দরকার। বাস্তুর কথা আমি যদি অ্যাপার্ট ফ্রম দিস, বাস্তু বাদেও যদি আমি কথা বলি, এখন মানুষের মাইন্ডের উপরে কাজ করতে হবে। মানুষ এখন না নেগেটিভ জিনিসটা নিতে পারে না, এবং অল্পতে সিচুয়েশন ওয়াইজ প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, প্রচন্ড ডিপ্রেশনে চলে যায়। তো সেই জায়গাগুলোকে ওভারকাম, ওগুলোর জন্য কথা বলতে হয়, ওগুলোকে সিচুয়েশন ওয়াইজ আপনার ঠিক কাছে কি করতে মনে হয় হবে। একটা ফ্যামিলিতে যখন ধরুন কোনো ছেলে বা মেয়ে, হুম, বেশিরভাগ মেয়েরাই তো শ্বশুর হুম, বাড়িতে আসে। হুম, তো অনেক সময় দেখা যায় যে সেখানকার শাশুড়িরা একটু অন্যরকম হুম, ভাবনা চিন্তায় হুম। থাকে। যে এতদিন আমি আমার ছেলেকে ছেলে এত বড় হয়ে গেল। বড় হয়ে গেল, এখন মানে একটা সিচুয়েশন হুম, দেখতে পাই বা পাচ্ছে অনেকে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে একটা মেয়েকে হিল করা দরকার না একটা শাশুড়িকে হিল করা দরকার? আপনার কি মনে হয়? দেখো মেয়েকে, আহ, শাশুড়িকে তো অবশ্যই হিল করা দরকার, কারণ তার মনে এটা চলছে যে আমার ছেলের বিয়ের পরে ছেলে পর হয়ে গেল, দেখা যাচ্ছে ছেলে কিন্তু মাকেও টাইম দেয়, ছেলে মাঝখানে পড়ে যাচ্ছে, বউকেও টাইম দেয়, কিন্তু বউ আবার তার শাশুড়ির ব্যবহার দেখে দিন দিন তার শাশুড়ির প্রতি তিতবিরক্ত হয়ে যাচ্ছে, বরের কাছে বারবার হাজবেন্ডের কাছে কমপ্লেন করছে, তোমার মা এই করে, তোমার মা ওই করে, আমি থাকবো না, আমি চললাম। এক্ষেত্রে দুজনের ইয়েটাই দরকার, দুজনের সেশনটাই দরকার। হিলিং সেশনস বলো বা কোনো স্পিরিচুয়াল তন্ত্রমতে কিছু কাজ বলো, এমন কিছু করে দেওয়া হয় যাতে সমস্যাটার কিছুটা, দেখো মানে একটা, আমি একটু অন্য লাইনে কথা বলছি, আমি হিলিং নিয়ে কথা বলছি, আমি যদি এবার যদি আমি তন্ত্রের কিছুটা পার্ট নিই, তো আমাদের কিছু তন্ত্রের বীজ মন্ত্র আছে, বা তন্ত্রের কিছু মন্ত্র রয়েছে, বা সাবার তন্ত্রও যদি আমি ইনক্লুড করি, বৈদিক তন্ত্র ছাড়াও সাবারেও কাজ করি, সেটাতে হচ্ছে প্রচন্ড ফাস্ট কাজ হয়, সেটার কারণও আমি পরে বলছি, এর পরে আসছি। ওই মন্ত্র উচ্চারণের কারণ, একটা যখন যন্ত্র বা কবচ তৈরি হচ্ছে, লাখ লাখ বার জপ হচ্ছে, ইন্টেনশন সেট করে নাম গোত্র দিয়ে পুজো পাঠ হচ্ছে, সেই সেই জিনিসটার তো একটা ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনটা যদি সে ধারণ করে, কিছুটা হলেও তার শাশুড়ি হয়তো সব মানে বস বস বলবো না, শান্ত হবে, দমবে একটুখানি। একটু দমবে, হ্যাঁ একটু একটু হলেও দমবে, এবং তার মাইন্ডসেটও চেঞ্জ হবে, এবং সেও হ্যাপি থাকবে। মাঝে মাঝে একটু ওই আগুন থাকলে একটু ফুলকি একটু দেখা দেয়, সেটা হবে, কিন্তু হবে। আমি এই, দেখো এই রিলেশনশিপের যে টপিকটা তুমি তুলেছো, এরকম আমি বহু কেস সামলেছি। আমি দুটো তোমাকে কেস বলছি, একটা তো অলরেডি আই হ্যাভ ডিসকাসড, ওই দিল্লির কেসটা, আর আর একটা হচ্ছে আমাদের এই কলকাতারই কেস ছিল। মেয়েটি বিয়ে হয়, বিয়ের পরে বাচ্চা হয়, বাচ্চাটার লাংসে ফুটো, ঠিক আছে? তো প্রচন্ড প্রবলেম, এবং লাংসে ফুটো থাকার কারণে বাচ্চাটাকে সব মানে মাকে বাচ্চাকে দুজনকেই বাপের বাড়ি দিয়ে এসছে তার হাজবেন্ড। ছেলে হয়েছিল, যে না আমি এরকম অসুস্থ বাচ্চা গ্রহণ করতে পারবো না। এবার মেয়েটা তো প্রচন্ড কান্নাকাটি করে, তো বাপের বাড়িতেই ছিল, বাপের বাড়ির লোকজনের টাকা পয়সা ছিল বলে বাচ্চাটাকে ট্রিটমেন্ট করায়,
এবং ট্রিটমেন্টে সে স্টেবল থাকে, মাঝে মাঝেই সেই হাঁপিয়ে পড়ে, তারপরে হচ্ছে শ্বাসকষ্ট ওঠে, তো তার মাকেই ইয়ে করতে হয়, মানে বাচ্চাটার মা, যে মানে যেই মহিলাটি আমার কাছে আসে, অল্প বয়স বাচ্চাটার, এখন মানে এখনো যে বয়স সেটা হচ্ছে 4 বছর মতো, 4-4.5 বছর মতো। তো এই কারণে সে বাপের বাড়িতে আছে, কিন্তু সে তার মনে পড়ে থাকে তার বরের কাছে, স্বাভাবিক। সে কিছু বছর হয়েছে বিয়ে করেছে, 5 বছর, 5, 5.5, 6 বছর হয়তো। তো সে আমার কাছে প্রবলেম নিয়ে আসে, বাচ্চাটাকেও ঠিক করতে হবে, স্টেবল রাখতে হবে দিদি, আর আমার হাজবেন্ডকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। আমি হাজবেন্ডের কাছে গিয়ে থাকতে চাই, কিন্তু হাজবেন্ড নেবে না। আর হাজবেন্ড নিত যদি না তার শাশুড়ি ভড়কাতো, এরকম অসুস্থ বাচ্চা, তুই এরকম মেয়ের সাথে সংসার করবি, বাচ্চা তোর লাইফটা বরবাদ হয়ে গেল, বাচ্চাটাকে টেক কেয়ার করতে হবে, বাচ্চাটা ট্রিটমেন্টে প্রচুর টাকা চলে যাবে। যাই হোক, মেয়ের বাবার প্রচুর পয়সা, মানে প্রচুর না, ভালো পয়সা ছিল, যেটাকে হ্যান্ডেল করতে পেরেছিল। তারপর আমার সাথে যোগাযোগ করে, আমি কিছু কাজ করা শুরু করি। এবার প্রথম বাচ্চাটার কিছু আমি হিলিং করা শুরু করি, যেটা লামা ফেরা দিয়ে এবং প্রাণিক হিলিংয়েও আমি করি। তো ওইগুলো দিয়ে বাচ্চাটা স্টেবল হতে শুরু করে। ফুটো কিন্তু মানে ওটা ঠিক হয়নি, যে হোলটা ছিল ওটা ঠিক হয়নি, কিন্তু আদার্স ওই ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো সেটা মিনিমাইজ হতে শুরু করে, যে শ্বাসকষ্ট ওগুলো কমতে। কারণ যে কোনো একটা জিনিস হিল করতে না কিছু বছর সময় লাগতে পারে, সবকিছু ম্যাজিক হয় না। এবং মেয়েটার ক্ষেত্রে আমি এই কাজ করি, ওকে আমি 2টো কবচ করে দিয়েছিলাম, মানে যন্ত্র করে দিয়েছিলাম। মেয়েটি সেটাকে পুজো পাঠ করা, বিশ্বাস রাখা, সবকিছু করে। তো মেয়েটার প্রথম 6 মাসে কোনো রেজাল্ট প্রডিউস হয়নি, একদম সত্যি জেনুইন ঘটনা। তো মেয়েটা ফ্রাস্ট্রেটেড হয়ে প্রতিদিনই আমাকে প্রায় সপ্তাহে সপ্তাহে মেসেজ করে, দিদি কি বলবো দিদি, কিছু হচ্ছে না। দেখো, একটা জিনিস যখন তুমি অর্ডার উপরে ধারণ করছো বা তুমি বাড়িতে রাখছো, সেটা কাজ করতে কিন্তু মিনিমাম 3-3.5 মাস সময় লাগে। হঠাৎ করে এই তারপরে মানে যখন রেখেছিল তার থেকে 8-9 মাস পরে গিয়ে, মানে রিসেন্ট আমার কাছে মেসেজ এসছে এই 2-3 মাস আগে, যে দিদি আমি আমার হাজবেন্ডের কাছে ফিরে এসেছি, হাজবেন্ড আমাকে অ্যাকসেপ্ট করেছে, বাচ্চাটা স্টেবল আছে, আমি যেটুকু ভালো আছি তোমার জন্যই আছে। এবং আমার প্রোফাইলে ওই মেসেজ, এখনো ওই রিভিউটা আমি শেয়ার করেছি। মানে ওটা আমার শান্তি, যে একটা মানুষের কাজ করেছি, সে তার হাজবেন্ডের কাছে ফিরে গেছে এবং আছে, ভালো আছে। তারা এখন আর মানে ওই যে বললাম, চেঞ্জ হয়ে যায় মানুষের, এমন ওই যে যন্ত্র বা এগুলোর যে ভাইব্রেশন আছে, এতবার যজ্ঞ করা হচ্ছে, আহুতি দেওয়া হচ্ছে, ইন্টেনশন সেট করে নাও সে যেন সংসারটা করতে, ওই যে ভালো কাজ ফিরে যায় এবং কাজ হয়। আমার কাছে এটাই খারাপ লাগে, ছেলেটা কতটা মানে প্রচন্ড নিম্নবর্গীয় ভাবনা এইখানে ছিল। হিলিং দরকার, এইখানটা হিলিং দরকার। এইখানে হিলিং আপনি দরকার। এখানে মেয়েটা আপনার কাছে এসছে না, হ্যাঁ, আমি কারণ তো আপনি ওই তন্ত্র করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরটা সেক্ষেত্রে আসলে আপনি হিলিং করতে পারতেন। হ্যাঁ, বরটা আসলে আমি হয়তো কাউন্সিলিং করা বা কতটা এটাকে হিল নিম্নবর্গীয় করা। মানে ভাবনা না, চিন্তা এরা। সেক্ষেত্রে আমি ডিস্টেন্স হিলিং করেছিলাম, ওদের দুজনের ফটো নিয়েছিলাম, সেটা তার হাজবেন্ড জানে না। ওকে। তার যেহেতু দেখো, হিলিং করতে গেলে আমি যেমন, আমার কিছু লন্ডন, ইউএসএ, কানাডা, এই সমস্ত জায়গায় ক্লায়েন্ট আছে, দুবাই। তো সেক্ষেত্রে আমি তো থাকি কলকাতায়, রাইট? আমি কলকাতায় রয়েছি, সোদপুরে। কলকাতা থেকে আমি লন্ডনে কি করে হিলিং পাঠাবো? ক্রোনসের ডিজিজ, সে কিন্তু এখন লাস্ট 4 বছর থেকে আমার কন্টিনিউ হিলিং সেশনস নেয়, তার বাচ্চা ছিল না। এই রিসেন্ট গত সপ্তাহে তার মেয়ে হয়েছে, এখন সে সুস্থ। অ্যান্ড আর ওর এখন মানে হিলিং প্রক্রিয়াটা কন্টিনিউ রয়েছে, যেহেতু ইন্টেস্টাইন, ওটা যদি কন্টিনিউ উইদাউট হিলিং এ থাকে, মেডিসিনেও সারবে না। কারণ ওটা লন্ডনের ডক্টরও স্টান্ড হয়ে গেছে দেখে, এটা কিভাবে পসিবল, মানে ওটা ক্যান্সারের দিকে চলে যাবে। ক্রোনস ইন্টেস্টাইনাল প্রবলেম, মানে ওটা শুরু হতে থাকছে, এত ইনফেকশন। তো ওটা প্রাণিক হিলিং দিয়ে ঠিক হয়েছে, প্রাণা, যেটার জন্য আমরা শ্বাস প্রশ্বাস নিই, প্রাণিক হিলিং এ ওটা এখন স্টেবল আছে। তো আমি বহু রকমের কাজ করি। তো এই যে আমি বললাম, এখান থেকে মানে কলকাতা থেকে আমি ডিস্টেন্সে হিলিং পাঠাচ্ছি, সেটা কিভাবে পসিবল? ওটার জন্য ফটো, নাম, এগুলো দরকার। হুডু স্পেল করা হয়, হুডুটা আমি সবই কিন্তু পজিটিভ করি, কোনো নেগেটিভ নয়। ম্যাম, আপনি বাস্তু কনসাল্ট করেন এবং অনেক মানুষের বাস্তুতে গিয়ে আপনি কাজ করেন কি, নাকি ঘর থেকে বসেই আপনি সবকিছু বলে দেন? দেখো, এটা দুভাবে কনসালটেশন হয়, যেটা আমি কাজ করি। ভিজিট করার মতো জায়গা হলে নিয়ারেস্ট ভিজিট করে নিই, কলকাতা বা আউট অফ নিয়ারেস্ট কোনো লোকেশন এখানে, তো করে নিই। আর যেগুলো আমি অনলাইনে ভিডিও কলেও কথা বলি, ওখান থেকে বাস্তু এনার্জি চেক করা যায়। আর কখনো প্ল্যান দেখে নিই, Blueprint তখন যেটা পাঠিয়ে হ্যাঁ দেন। হ্যাঁ, সেইগুলো দেখে বলা যায় যে ওটা দেখো ডিরেকশন ওয়াইজ থাকে, যে কোন দিকে কোনটা করলে, সেটা তো সবাই জানে। মানে এখানে যে ইউটিউবে নর্থ ইস্ট চলে নর্থ, গেছে। এখন তো সবাই বাস্তুবিদ হয়ে গেছে, ইউটিউবে সবকিছু পাওয়া যায়।
এবার ব্যাপার হচ্ছে এই জায়গাটা আমরা না ভেঙে কি করে ঠিক করতে পারি? বাস্তুতে প্রবলেম থাকে। হ্যাঁ, এবার নর্মাল যারা বাস্তুবিদ, মানে যারা শুধু বাস্তু কনসালটেন্ট, তারা কোনো তন্ত্র করে না, শুধু বাস্তু নিয়ে পড়াশোনা করেছে, ফেংশুই এর এটা রাখুন, এটা রাখুন, এবার এখান দিয়ে সিলভার পাত বসান, তামার পাত বসান, এই কালার চেঞ্জ করুন, এগুলো করলে হয়ে যাবে। কিন্তু এটা ছাড়া ধরো কেউ, যেমন তোমাদের বাড়ি বা আমাদের বাড়ি পুরনো, আমরা বহুদিন ধরে বাস করছি, হঠাৎ করে আমার যদি আমি শুনি যে বাস্তুর কোনো এইদিকে এদিকে ভুলভাল আছে, আমি তখন ভাঙতে চাইবো না। অনেকের তো অনেক টাকার প্রবলেম থাকে, ভাঙা প্রায় কয়েক লাখ টাকা খরচা, আবার নতুন করে করা, মানে জায়গাগুলো ঠিক করা। তো না ভেঙে আমি কি করে ঠিক করতে পারি? ওখানে আমি কিন্তু সাবারতন্ত্র দিয়ে কাজ করি, ঠিক আছে? এমন প্রচন্ড ফাস্ট কাজ করে ওখানে। মানে ভৈরব ইনভোক করা হয়, নাথ সম্প্রদায়ের গুরু গোরখনাথ, গুরু পিতামানি রাম, এনাদের ইনভোক করে ওনাদের এনার্জি দিয়ে না ভেঙে কাজ করা হয়। এবার একটা অ্যালার্মিং জায়গা যেটা, সেটা বলতে চাই, নর্থ ইস্টে যদি কারো বাথরুম থাকে, যেটা ঈশান কোণ, তুমি যাই করে নাও, নুনের ডিব্বা রাখো, যেটা লোকে এখন বলে থাকে নুনের ডিব্বা রাখুন, নুন ভরে রাখুন, ফ্ল্যাশ করে দিন, কিচ্ছু হওয়ার নয়। ওটা তোমাকে বন্ধ করে দিতে হবে, আর নয় ভেঙে ফেলতে হবে। ফ্ল্যাট থাকলে ভাঙা সম্ভব নয়, কারণ ওখান দিয়ে তুমি হয়তো সরিয়ে নিলে, উপর দিয়ে ওই সাইডেই পাইপলাইন, তোমাকে বাড়ি পরিবর্তন করতে হবে। আর খুব জোর হলে তুমি তোমার কর্ম ঠিক রাখার জন্য, বাস্তু পুরুষের মাথা ওখানে থাকে, তুমি টয়লেট করা বন্ধ করলে, নোংরা জল ফেলা বন্ধ করলে, হয়তো পার্মানেন্ট নর্থ ইস্টের ওটা বন্ধ করলে, কিন্তু ফ্ল্যাটটা বিক্রি করলে না, তাতে কি তোমার খুব প্রবলেম কমবে? খুব প্রবলেম কিন্তু কমবে না, বাট বিশাল যেটা প্রবলেম হচ্ছিল সেটা হবে না, কারণ তোমার এন্টায়ার বিল্ডিংটার মানে বাথরুমের টয়লেটের পাইপলাইনই নর্থ ইস্টে আছে, বা নর্থে আছে, বা ইস্টে আছে, বুঝতে পেরেছো? ওটাকে কিন্তু কোনোভাবে হিল করা সম্ভব নয়। যেটা সম্ভব নয় সেটা সম্ভব নয়। কিছুটা তুমি এবার তোমার ঘরের, তোমার অ্যাপার্টমেন্টের ভিতরে তুমি ধরো যে না, আমি পার্সোনালি এই ফ্ল্যাটটা আমি তো কিনেছি, এবার আমার যতটুকু ঠিক করার দরকার আমি করছি, আমার কর্ম ক্লিন রাখছি, আমি ওই নর্থ ইস্টটাকে বন্ধ করে দিচ্ছি, বা নর্থের বাথরুমটাকে বন্ধ করে দিচ্ছি, বা ইস্টের বাথরুমটাকে বন্ধ করছি, আমি ইউজ করবো না। আর একটা আমার যেটা আছে, এখন তো সবারই দুটো বাথরুম মিনিমাম থাকেই, আর একটা ওটা আমি ইউজ করছি, ওটা দেখা যাচ্ছে হয়তো ডিরেকশনটা মোটামুটি ঠিক আছে, ওটা আমি ইউজ করছি, সেটা তুমি করতে পারো। এই দুটো ব্যাপার ছাড়া এবার আমি যদি কিচেনের দিকে যাই, এবার তুমি যদি কিচেনটাকে উত্তর দিকে নিয়ে চলে আসো, তোমার অপরচুনিটি ব্লক হয়ে যাবে। তুমি সাউথে রাখো, সাউথ ইস্টে রাখো, ঠিক আছে, তোমার অপরচুনিটি নর্থে রাখো, মানে নর্থে আগুন জ্বালিয়ে বসে রয়েছে তুমি, ওখান থেকে অপরচুনিটি ব্লক হয়ে যাবে পুরো। অপরচুনিটি আসছে ইস্ট থেকে, নর্থ থেকে তোমার মানি আসছে, ওই মানি এনার্জি পুরো ড্রেন হয়ে যাবে, পুরো ছাড়কার হয়ে যাবে, তুমি টাকা কামাচ্ছ, টাকা লস হয়ে যাবে, এরকম হবে। তো এই ব্যাপারগুলোকে, বিশেষ করে বাথরুমটাকে যদি আমি বাদও দিই, এই ব্যাপারগুলোকে আমি ডিস্টেন্সে ওগুলোকে হিল করা সম্ভব হয়, ওটা সাবারতন্ত্র দিয়ে করা হয়, এবং তার সাথে অবশ্যই একটা যজ্ঞ করতে হয় বাড়িতে। ওই যজ্ঞের ভস্যটাকে ইউজ করতে হয়। ওগুলো কিভাবে কি প্রক্রিয়াকরণ আছে সেগুলো আমি বলে দিই। হ্যাঁ, ওগুলো অনেক প্রক্রিয়া আছে তন্ত্রে, সেগুলো সেগুলো হয়, হিল হয়, বাস্তু হিল হয়। বাস্তু হিল হয়, এমন না যে মানে না, না, হাতি ঘোড়া ব্যাপার না, 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 বাস্তু হিল হয়। এটাকে আমি হিলিং টার্ম কিন্তু দিচ্ছি। আমি যেটা শুনেছি ম্যাম, আমি কেন বলছি, কারণ যারা যদি ধরুন আত্মহত্যা করলো কোনো বাড়িতে, সেই বাড়ি নাকি হিল হয় না। না, 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 ওই আমি এই একটা কেস করে এসেছি, রিসেন্ট সোনারপুরের কেস, এই 1.5 মাস হয়েছে কাজটা করেছি, বলে দিচ্ছি। বিশাল বড় বাড়ি, এবং ভদ্রলোকের, সেও একজন রেফারেন্সের মাধ্যমেই আমার কাছে, আমার এক ক্লায়েন্টের তাদের কাজ হয়েছিল বলেই সে আমাকে যোগাযোগ করেছে। সোনারপুরে তার বাড়ি, এবং সে কিন্তু ওই আলমারির মানে কারখানা আছে, তার নিজে ম্যানুফ্যাকচার করে, এবং তার বাড়ির নিচেই তার গোডাউন, ঠিক আছে, আর একটা বড় একটা অফিস আছে, যেখানে সামনেটা শোরুম, পিছন দিকে কারখানা, ঠিক আছে। খুব বড় একটা বাড়ি করেছে। ওই বাড়িটা পুরনো বাড়ি ছিল, নিচের দিকে একটা মানে বেশ কিছু বছর আগে তার বাবা সুইসাইড করেছিল, ভদ্রলোকের বাবা, গলায় দড়ি দিয়ে না আগুনে পুড়ে কি একটা, আমি এক্সাক্ট মনে পড়ছে না, আগুনে পুড়েই মনে হয় মারা গেছিল, না গলায় দড়ি কি একটা বলেছিল, মানে মোট কথা সুইসাইড করেছিল। এবার তার তো এবং তারা অনেকে অনেক কিছু ফিল করে, মানে ছাদের মধ্যে দিয়ে মাঝরাতে খসখস খসখস কেউ চলে যাচ্ছে এরকম আওয়াজ পায়, এবং ছাদের একদম চিলেকোঠার যে ঘরটা, খুব বড় একটা ঘর বানিয়েছে ছাদে, ওই ছাদের ওই ঘরটার মধ্যে কিন্তু একটা বিশাল ঠাকুর ঘর ওদের, একদম ছাদের উপরে, 3 তলা বাড়ি, তার উপরে একটা ঠাকুর ঘর রয়েছে।
ঠাকুর ঘরের মধ্যে মানে ঘট বসানো রয়েছে, মা দুর্গার ঘট, মা লক্ষ্মীর ঘট। একজন পুরোহিত এসে ২-৩ বছর আগে তিনি ওই ঘট বসিয়ে দিয়ে গেছেন। কিন্তু ঘট পাল্টানোরও কোনো মানে পাল্টায়ও না, কিছুই না। এবং যাই হোক ওরা পুজো করে। কিন্তু যখন পুজো করতে বসে তখন ওদের অনেক ডিস্টার্বেন্স হয়। মানে ওরা বলছে যে ওদের পাশ দিয়ে যেন কেউ হেঁটে চলে যাচ্ছে। ঠাকুর ঘরে এন্ট্রি নিচ্ছে না। এই কিছু ফেলে দিচ্ছে, দুমদাম ফেলার আওয়াজ পাচ্ছে ছাদের মধ্যে। তারপর হচ্ছে আওয়াজ পাচ্ছে দুমদাম। কারণ ওই ঠাকুর ঘরের পিছনের একটা রট আয়রনের সিঁড়ি আছে, লোহার, কালো রঙের। ওই সিঁড়িটা দিয়ে উপরে উঠে গেলে আবার একটা স্পেস আছে। ওখানে ওরা অনেক জিনিসপত্র রাখে, এক্সট্রা জিনিসপত্র। ওঠে ওই মাথার ঠাকুর ঘরের মাথাটার উপরে ওই সিঁড়িটা দিয়ে ওঠে। তো ওখানে দুমদাম আওয়াজ হয়। তো আমি ওই বাস্তুটা ভিজিট করেছিলাম, দেখেছিলাম। মানে ওদের কিন্তু সব দিকগুলো ঠিক ছিল, সমস্ত দিক ঠিক, কোনো প্রবলেম নেই। দিক অনুযায়ী প্রবলেম নেই কোনো। কিছু জায়গায় ক্লাটার আছে, আমি বলেছিলাম যে আপনি আলমারির গোডাউনটার এই দিকে এটা রাখুন, ওদিকে ওটা রাখুন, এই দিকটাতে এতগুলো আলমারি একসাথে রাখবেন না, সেগুলো আমি বলে দিয়েছিলাম। ওনার দোকানটাও আমি ভিজিট করেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা হচ্ছে ওই যে আত্মা, তুমি যে পয়েন্টটা ধরলে, বাস্তুহীল হয় না, বাস্তুহীল হয়, সেই জায়গাটা আমি করে দিয়ে এসেছি। যেদিন আমি ওর বাড়িতে যজ্ঞ করেছি, ওই ঠাকুর ঘরে বসে যখন আমি যজ্ঞ শুরু করি, দুরুম করে আওয়াজ, মনে হলো কিছু একটা বাস্ট করলো। কিন্তু আমরা কিন্তু কাউকে দেখতে পেলাম না, কোনো চিহ্নও পাননি কোনো যে চিহ্ন ব্লাস্টের? পাইনি। মানে আমি তো সামনে যজ্ঞ করছি, হুম। অনেক আপনার অবস্টাকেল এসছে, অনেক অবস্টাকেল এসছে। আমার যজ্ঞ করতে 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 আগুন নিভিয়ে দিয়েছিল, আগুন নিভে গেছিল, আগুন ফ্লেম কমে এসছিল, যেটা কোনোদিন হয় না, নর্মালি হয় না। যখন তুমি দেখবে যজ্ঞের আগুনটা খুব কমে আসছে, যেহেতু তো তন্ত্রের যজ্ঞে তোমার এনার্জি হাই থাকলে প্রচুর আগুন ওঠে। কারণ তুমি আমার মানে প্রোফাইল দেখলে বুঝতে পারবে আমি যজ্ঞ করি এবং আগুন কিরকম ওঠে। আগুনের মধ্যে এক এক রকমের ডিভোশনাল, মানে তুমি পিকচার দেখতে পাবে শ্রীকৃষ্ণ, এবং এক একটা রূপ তুমি দেখতে পাবে সেই আগুনের মধ্যে ভেসে ওঠে। কিন্তু ওই দিন ওই যজ্ঞ করার শুরুতে প্রথমে বাধা, দুম করে আওয়াজ হলো একটা। আমি এদিক ওদিক তাকালাম, যে ভদ্রমহিলা মানে যে দিদি বসেছিলেন, দাদা বসেছিলেন, ওনারা দুজনেই আমার সাথে আহুতি দিতে বসেছিলেন, আমি ওদের বসিয়েছিলাম। প্রায় ২-২.৫ ঘন্টা লাগে ওই যজ্ঞটাকে কমপ্লিট করতে, এবং পুরোটা তন্ত্রমঠে হয়, তো সাবার তন্ত্র দিয়ে হয়, এবং কিছু বৈদিক আমার সমস্ত কিছু গুরুর মন্ত্র আছে, প্রক্রিয়া আছে। তো ওইগুলো যখন আমি করছি তখন ওই আওয়াজটা পাই, তখন আবার আমি নর্মাল হয়ে যাই। ঠিক আছে, হতেই পারে, হয়তো কিছু একটা পড়েছে, মাইন্ডটাকে ঘুরিয়ে নিই। কাজ করছি, মাঝখানে আগুনটা কমে এলো। ঠিক আছে, আগুনটা কমতে কমতে একটু নিভে গেল। আবার আমি কিন্তু আবার সেই ঘি টি ঢেলে যেরকম প্রসেস আছে আমি কাজ করি, এবং আগুন বেশ ভালো ওঠে। ওই দিনকে আমি ওদের বাড়িতে যা যা বলে দিয়েছিলাম, যেভাবে যা যা করতে হবে, সেই দিন থেকে আমার কাছে ২ দিন আগে মেসেজ করেছে, ভয়েস কল করেছে, ভয়েস মেসেজ করেছে, সেই ভয়েসটা আমার কাছে এখনো আছে। আর কোনো ডিস্টার্বেন্স নেই, আর কোনো ডিস্টার্বেন্স নেই। ইভেন ওদের পাশের বাড়ি, ওদের বারান্দা, মানে ওই বাড়িটার পিছন দিকে গার্ডেন আছে। হ্যাঁ, বেশ গার্ডেন বলতে খুব সাজানো গোছানো না, হয় না যে অনেক কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ এরকম আছে। তো ওইখানে ওরকম বাগান। আর ওর যে পাশের বাড়ি, মাঝরাতে ওই ভদ্রমহিলা একদিনকে দেখছে, সে আমি কাজ করার আগের ঘটনা, সে আমি যাওয়ার পরে সে বলছিল দিদিটি। তো বলছে যে আমি দেখছি জানলা খুলে মাঝরাতে, রাত্রি তখন ১:৩০-২টো বাজে, আমরা শুতে যাব, দেখছি কি আওয়াজ পাচ্ছি, কথা বলার আওয়াজ পাচ্ছি। জানলা খুলে দেখি উল্টো দিকে ওই বাড়ির ছেলেটা জানলা খুলে বলছে কাঁঠাল গাছের দিকে তাকিয়ে যে তুই তো অনেকদিন আগে মরে গেছিস, তুই আমাকে এখন জ্বালাচ্ছিস কেন? ঠিক পাশের বাড়ির ছেলে, ওদের বাড়িতে কিন্তু নয়, পাশের বাড়ির ছেলে। তখন দিদি দুম করে জানলাটা বন্ধ করে দেয়, এবং যেই কাঁঠাল গাছের দিকে তাকিয়ে কথা বলছিল, সেই কাঁঠাল গাছটা কিন্তু ওই দিদির বাস্তুর মধ্যে রাখা। ঠিক আছে, এবং অনেকদিন আগে মরে গেছি সেই কথাটা দিদি পুরো মানে বুঝতে পেরেছে, যে তার শ্বশুর মশাই যে একদম একতলার বাদিকের ঘরটায় মারা গেছিল, সুইসাইড করেছিল। তুই তো অনেকদিন আগে মারা গেছিস, তুই আমাকে জ্বালাতে এসেছিস কেন, তুই আমাকে জ্বালাচ্ছিস কেন, ছেলেটা বলছে, এবং ছেলেটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। মানে সেই জিনিসগুলো এখন বন্ধ হয়ে গেছে, যেদিন থেকে কাজ করেছি সেদিন থেকেই বন্ধ। আপনার কি মনে হয় এটা হওয়ার কারণটা কি? কিছু আশা রেখে যাওয়া বা কিছু ইচ্ছা রেখে থেকে গেলে কি এরকম হয়? অবশ্যই হয়। সে তো চলে যাওয়ার জন্য নয়, সে তো সাডেন জিনিসটা ঘটিয়ে ফেলেছে, সে তো বাঁচতো। জানো আমাদের মানে আমি যদি প্রাণী কিলিং এর কথা বলি, মাস্টার চুয়াকক সুই, মানে উনি আমার গুরু বলে আমি কানটা ধরলাম, গুরুর নাম নিতে নেই। তো উনি বলেন, কেউ যখন মারা যায়, সেটা তো আমরা করতে পারি না, মারা গেলে হাউ মাউ করে কাঁদি, ভুলতে পারি না। তখন কি হয়, আত্মাটার কিন্তু প্রচুর পেন হয়, কারণ ও তো বডিটা মরে গেছে, সোলটা তো ভটকে বেড়াচ্ছে, সোলটা তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।
আর বডিটা তো নেই, ঠিক আছে, কিন্তু ও তো কারোর বডিতে ঢুকতেও পারছে না, কোনো বডির মধ্যে যেতেও পারছে না, এবং ও সবাইকে দেখছে ওর জন্য কাঁদছে, কিছু বোঝাতেও পারছে না, ওর ভিতরে কিন্তু প্রচন্ড ট্রমা, ইমোশনাল পেইন। এটা একটা নর্মাল মৃত্যু হলে যা হবে, আর যদি সেটা সুইসাইডাল কেস হয় তাহলে তো ওটা আরো এক্সট্রিম হবে, ওটা তো আরো এক্সট্রিম হবে, এক্সট্রিম হবে। সেই পেনটা যত আমি কাঁদবো, তার জন্য আমাদের কি বলা উচিত জানো? হয়তো তুমি কাঁদবে, কান্নাটাকে আমরা থামাতে পারবো না, কিছুদিন কাঁদবে, আস্তে আস্তে তাকে ভুলে যেতে হবে, তাকে ইগনোর করতে হবে। ইগনোর তো তুমি কিভাবে করবে? তোমার হয়তো সে খুব ভালোবাসার মানুষ হতে পারে, বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে, তুমি ভুলতে পারছো না, কিন্তু আস্তে আস্তে নিজেকে মানিয়ে নাও, এটাই ভালো। এবং সাথে সময়ের সাথে সাথে তুমি বলো আমি ভালো আছি, তুমি তোমার জীবনে ভালো থাকো, তুমি যেখানে আছো তুমি ভালো থাকো। কারণ সে কিন্তু বডি নেই তো, সে কিন্তু শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, সে তোমার কাছেও আসছে, তুমি কখনো কিছু সাইন ফিল করবে, কখনো কিছু সাইন দেখতে পাবে না, কিছু সময় ও বোঝানোর চেষ্টা করবে। অনেকে এসে বলে কিছু নেই দিদি, আমি হাঁটার চলার ইয়ে পাচ্ছি, হঠাৎ করে এটা পড়ে গেল, হঠাৎ আমি একটা ছায়া দেখতে পেলাম, হয়তো সে তোমার দিকে ঘুরঘুর ঘুরঘুর করছে, ঠিক আছে, কিন্তু তুমি কখনো বুঝতে পারবে, কখনো বুঝতে পারবে না। বুঝতে পারলে তো ভালো কথা, তুমি বুঝতে পারছো যে আমার সামনে ও আমাকে কানেক্ট করার চেষ্টা করছে। এবার হয় তুমি সতর্ক হবে, নয় তুমি তাকে একটা কিছু বলবে যে না তুমি তোমার লাইফে ভালো থাকো বা কিছু। চেষ্টা করতে হবে নিজেকে একটু মানিয়ে নেওয়ার, কারণ তুমি যত কাঁদবে, তুমি যত ওকে মনে করবে, রিকল করবে, ও কিন্তু আসবেই, যদি তার পরবর্তী জন্ম না হয়ে গিয়ে থাকে। আর এত তাড়াতাড়ি তো সে পরবর্তী জন্ম পাবেও না, এর জন্ম পাওয়া সেটা তো ঈশ্বরের হাতে, সেটা তো অনেকটা সময়ের ব্যাপার। ততদিন তো উইদাউট বডিতে ঘুরে বেড়াচ্ছে। আত্মা তো আছে, আত্মা তো মরে যায় না, আত্মা থাকে। একটা জিনিস জিজ্ঞেস করব। হুম আমি যখন পডকাস্ট দুনিয়াতে ঢুকছি সবে, হুম তো আমি না, তার আগে আমি আঁকার লাইনে একটু ছিলাম, মানে হুম আঁকা নিয়ে পড়াশোনা করতাম, এবং ওই লাইনে একজন দাদা ছিল, দাদার নামটা আমি নিচ্ছি না, কোথায় থাকে আমি বলছি না। হুম উনি বনগা লাইনের আচ্ছা লাইনের একটা জায়গায় উনি থাকেন। হুম ওনার মায়ের সাথে আমার কন্ট্যাক্ট হয়, এবং হুম মাকে আমি ফোন করি, হুম বলছি যে আমি জানি দাদা গত হয়েছে করোনার সময়, হঠাৎ করে 3 দিনের মাথায় দাদা মারা যান, এবং তার বাবা মার একমাত্র ছেলে, এবং দাদা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে ওয়াটার কালারের জন্য, আচ্ছা মানে বিভৎস হুম হুম আঁকতেন তিনি। তো আমি ওনার মায়ের সাথে যখন কথা বলছি, ওনার মা একটা জিনিস আমাকে বারবার বলছে, তখন আমি এত কিছু বুঝতাম না, এই যে এত যে আমি এখন কাজ করছি, আপনাদের মতো মানুষরা আসছে, হুম হুম এটা আমি মানে গ্ল্যাড যে আমি কিন্তু জানতে পারছি, তখন তো আমি জানতাম না। আমি ভাবতাম, উনি উনি আমাকে বলতেন, জানো তো কৌশিক, আমার না খালি মনে হয় আমার ছেলে এইক্ষুনি সিঁড়ি দিয়ে উঠে গেল, এইক্ষুনি আমাকে বলবে ও মা আমাকে খেতে দাও, আমি না ভাত ঠাত নিয়ে ডাল ঠাল নিয়ে বলি এই এবার খেতে আয় খেতে আয়, তখন পরে মনে হলো যে আমার তো ছেলে নেই, তাহলে আমাকে বললোটা কি? আর এটা খালি আমার একবার দুবার হলে মানতাম, কিন্তু এটা আমার অনেকবার হয়, মাসে 2-3 বার করে এরকম হচ্ছে আমার সাথে। মানে আমি যখন স্টার্ট করি তখন 2023 নভেম্বর মাস, যারা অনেকদিন ধরে আমাকে দেখছে, উনি মারা যান 2020 শেষের দিকে, হুম আমরা জানি করোনা তার 20 শেষের দিকে। তখন থেকে তার মধ্যে কয়েকশো বার খালি ওনাকে ডাক পড়ছে, মনে হচ্ছে যেন চলে যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, এক্ষুনি আমার ছেলে আসবে, আমি শুয়ে আছি, মনে হলো ও মা ওঠো আমায় খেতে দেবে না। তো আমি তখন ভাবতাম যে এটা না ওনার কাছে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হুম ভাবছিলাম হুম আমি, হুম আপনার কাছে এটাও এটাও আমি ভাবছি হ্যাঁ হ্যাঁ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতেই ডিসঅর্ডার, পারে, কারণ একটা একমাত্র ছেলে ওরকম একটা সময় মারা হঠাৎ গেছে, করে চলে যখন গেছে, 29 বছর 30 বছর বয়স, তার খুবই ছেলে কম এখন বয়স। ইয়াং, কাজ করছে, জব পেয়েছে সবে, সেই চলে যাওয়াটা আপনার কাছে আমি জানতে চাই ম্যাম, এটা কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম, নাকি এই যে আপনি এক্ষুনি বললেন না যে তার ইচ্ছা, তাকে মনে করা, দুটোরই তার হতে পারে, এটা দুটোই হতে পারে? দুটোর মানে প্রবাবিলিটিস আছে, দুটোরই আছে। একটা দেখো, এটা তো আমি যেহেতু প্রেডিকশন না হুম করলে ওই যে হুম আমি বলতে পারবো না। হুম, আমি না আপনার আমি এক্সপিরিয়েন্স একটা শেয়ার এক্সপেরিয়েন্স আমি করলাম এটাই আপনাকে, বললাম যে যে দু রকমই হতে পারে। একটা হতে পারে যে তার বয়স হয়েছে, সে যে ব্যাপারটাকে মেনে নিতে পারছে না এবং শখটা আছে। শকড, এবং তার ঘুমালে ওরকম স্বপ্ন দেখছে, মনে হচ্ছে যেন চলে আসছে। এটা হতে পারে সে হয়তো তাকে কানেক্ট করার চেষ্টাই করছে না, কিন্তু সে তার সাইকোলজিক্যালি এত এই ব্যাপারটা নিয়ে প্রথম ভেবেছে, সেটা তার মাথা থেকে ড্রেন হচ্ছে না, ডিলিট হচ্ছে না। এটা একটা হতে পারে। 2 নম্বর হতে পারে সত্যি আসছে, 2 নম্বর হতে পারে সত্যিই আসছে। এরকম কিছু কিছু তুমি বললে তো তুমি এই ব্যাপারটা আবার ভূতের দিকে ব্যাপারটা টার্ন করে না যাবে। ভূত না, না মানে বললেও মানে এটা ওই মানে একটা না একটা খুব কানেকশন যেগুলো একটা। একদম, একদম। একটা মানে এরকম কেস আমার কাছে বহুবিধ রয়েছে,
মানে ওই জন্য এখন বলতে গেলে অনেক বড়, তোমার অনেকটা সময় চলে একটু যাবে। ছোট করে রাখুন না, কোনো অসুবিধা নেই। সেটাও একটা ভৌতিকই ঘটনা। মেয়েটির ওই একদম ডাইরেক্ট দেখতে পেত। স্পিড মেয়েটি দেখতে পেতেন। একদম ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করে, ঠিক আছে, বাবা! সরকারি কনভেন্টে চাকরি। পড়া মেয়ে, বিয়ে হয়ে গেছে। হাজবেন্ড সামহাউ হাজবেন্ড সেরকম একটা জব করতো প্রাইভেট ফার্মে, হঠাৎ করে জবটা চলে যায় এবং রাজারহাটে তার বাড়ি। রাজারহাট বলছে সিসি ওয়ানের পিছন হুম, দিকটায় বাড়ি ওনার। ওটা আমার কেরিয়ারের একদম প্রথমে। তখন আমি এতটাও পাওয়ারফুল কিছু কাজ করিনি। ওই যে বললাম ঈশ্বরকে সারেন্ডার করে কাজ করতে হয়, সৎ থাকতে হয়, এমনিই কাজ হয়ে যায়। তো অরাটাকে স্ট্রং রাখতে হবে। ব্যাপারটা হয়েছে মেয়েটি আমার, সে হচ্ছে আমার একটা বান্ধবীর বান্ধবী। হ্যাঁ, তো আমার বান্ধবী যেহেতু জানে আমি ধরনের কাজ করি বা এরকম কনসাল্ট করি, তো ও রেফারেন্স দেয়। তো আমি ওর প্রথমে তো ট্যারো প্রেডিকশন করি, প্রেডিকশন করার পরে আমি ওকে যা যা বলি ওই ভয়েস মেসেজেই, তখন আমি শুধু ভয়েস মেসেজ, এখন তো ভিডিও কল, লোকে এসে দেখা করছে, অনেক রকম প্রসেস হয়ে গেছে। তো তখন শুধু ভয়েস মেসেজ করতাম, যা দেখতাম শুধু ভয়েস মেসেজে বলেছে। ও শুধু আমাকে ফটো পাঠিয়েছে। এবার তারপরে কিছুক্ষণের মধ্যে আমাকে ফোন করেছে, মৌসুমি তোমার সাথে একটু ফোনে কথা বলা যাবে? কথা মানে তারপরে ফোন করলো, আমি কথা বললাম। বলছে তুমি তো আমার পুরো লাইফে যা যা হচ্ছে তাই তাই বলেছো। মানে আমার মনে হচ্ছে মানে আমিটা তুমি, তুমিটা আমি হয়ে গেছি, মানে এরকম একটা ব্যাপার হচ্ছে, মনে হচ্ছে তুমি আমার মধ্যে চলে এসছো। তুমি এত অ্যাকিউরেট কি করে বললে? আমি বললাম যে বললাম আমি ইনটিউশন ওয়াইজ এগুলোই ফিল করতে পারলাম, আমি তোমাকে বললাম। বলছে এবার ব্যাপারটা বলি, আমি এরকম এরকম, তুমি যে বলছো নেগেটিভ এনার্জি, তুমি কিছু একটা ভাইব্রেশন পাচ্ছ যেগুলো আমি কিছু দেখতে পাই, হ্যালোসিনেট করি, একদম কারেক্ট ধরেছো, যে আমি কিছু স্পিরিটকে দেখতে পাই একদম, মানে ওটা আমার জীবনটাকে একদম হেল করে দিচ্ছে, মানে ওটা আমি কিছুতে সরাতে পারছি না। এবার আমি কি, তুমি আমাকে কিভাবে হেল্প করবে বলো? বললাম ঠিক আছে। তো ওর বাড়িটা মানে এই যেহেতু সিসি ওয়ানের পিছন দিকে ফাঁকা, ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা, তখন প্রায় 2020 সালের 21 সালের ঘটনা বলছি। একটা বিশাল বড় বাড়ি, ওপরটা ভাড়া, মানে ওপরটায় ওরা ভাড়া দেওয়া রয়েছে, নিচটায় যেহেতু ওনার মার প্যারালাইজড, মানে ওনাকে ধরে ধরে অনেক হেভি ওয়েট, মানে চেহারা অনেক ভারী কাকিমার, মানে ওই মেয়েটির মার, এবং তাকে ধরে ধরেও টয়লেটে নিয়ে যাওয়াতে হয়, মানে এরকম। মেয়ে জামাই মানে জামাই মানে ওরা মানে মেয়েটির হাজবেন্ড ও ওর বাড়িতেই থাকে, মানে ওর সাথেই ওই বাড়িতেই থাকে, যেহেতু মেয়েটি একা, মা ওরকম, বাবা মারা গেছে, মা একা থাকবে, প্যারালাইজড মা কোথায় যাবে, ওই জন্য ছেলেটা ওদের সাথেই থাকে ওই বাড়িতে, অনেক বড় বাড়ি। তো শুধুমাত্র মেয়ে নয়, তার মাও দেখতে শুরু করেছে। বুঝতে পেরেছো? মানে এরকম আমাকে বলতো, মৌসুমি আমাকে প্রত্যেকবার মুহূর্তে মানে দেখতে দেখতে আমাকে ফোনে কথা বলছে, তুমি বুঝতে পারছো? মানে মানে কি দেখতো? অবয়ব দেখতো না কোনো পার্সন? একদম একদম, মানে পুরো মুখটা পরিষ্কার দেখতে পেত না, মানে এরকম দেখতো যে আহ, স্মোকি মানে একটা। একটা, মানে একটা ডিস্টেন্সে দেখতো একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ধরো ও আর ওর হাজবেন্ড খাবার খেতে বসেছে ডাইনিং টেবিলে, ঠিক আছে? তো হঠাৎ করে দেখলো একটা হাজবেন্ড ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে টেবিলের তলা থেকে উঠে হেঁটে বেরিয়ে গেল সাইড ফেস দিয়ে, মানে ও দেখতে পাচ্ছে ওর হাজবেন্ডকে বলছে যে আমি দেখতে পাচ্ছি, ও বলছে কই আমি তো দেখতে পাচ্ছি না। এতটা? রাত্রেবেলা জানলা খুলেছে, এক্স্যাক্টলি এতটা, রাত্রেবেলা জানলা খুলেছে, ঠিক আছে, গরম লাগছে বলে জানলা খুলেছে, জানলার বাইরে একজনকে দেখতে পাচ্ছে, তার মুখটা হেজি, মুখটা বুঝতে পারছে না, একটু দূরে দাঁড়িয়ে রয়েছে, সে এরকম এরকম ভাবে ওকে ডাকছে। তুমি মানে বুঝতে পারছো কিরকম, মানে এরকম অনেক কেস, মানে ও দিনের বেলা পর্যন্ত দেখতে পাচ্ছে, যখন ছাদেও যাচ্ছে, বাড়ির ছাদে জামা কাপড় মেলে হ্যাঁ, দুপুরবেলা, হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ। দিনের বেলাতেও দেখতে পাচ্ছে, ছাদের ওই রকম উপরে ছাদে উঠছে তখনও ও দেখতে পাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি করে যাচ্ছে, সেখানে রাস্তা দিয়ে যেতে যেতে ও দেখছে ওকে ডাকছে এরকম ভাবে। তো এগুলো ওর সাথে হয়েছে, এবং এটা সত্যি, প্রত্যেকটাই সত্যি জিনিস, কারণ ওর কিছু কার্মিক ব্যাপার রয়েছে, যে সোলগুলো ওর সাথে মানে আমি যেটা পাস্ট লাইফ যেটা বলে, যে থেরাপি রিগ্রেশন, যেটা আকাশিক দিয়ে বোঝা যায় পাস্ট লাইফের প্যাটার্নস গুলো কিরকম ছিল, ওই সমস্ত সোলের সাথে ওর প্রচন্ড নেগেটিভ অ্যাটাচমেন্ট, যারা এখনো পর্যন্ত জন্ম পায়নি, তারা এই জন্মে, ও জন্ম পেয়ে গেছে, ওর সাথে কিছু কানেকশন আছে যেগুলো ওকে ছাড়তে পারছে, ওকে মানে ওই আত্মাগুলো ওকে এনাকে ছাড়তে পারছে না, এই জন্য একে ডিস্টার্ব করছে, লাইফে প্রবলেম ক্রিয়েট করছে, যার জন্য ওর হাজবেন্ডেরও আর কোনো জব হচ্ছিল না। তারপরে অনেক, মানে আমি কিছু কাজ করা ক্রিয়াকলাপ করেছিলাম, তখন এতটাও কোনো পাওয়ারফুল, এত কিছু স্ট্রং আমি দিতাম না, হালকার মধ্যেই কাজ করেছিলাম, কিছু রুদ্রাক্ষের অনেক কিছু কাজ, একটা যজ্ঞও করেছিলাম, এই সমস্ত কাজ করে জায়গাটা কিছুটা হিল হয়েছিল।
ঠিক আছে? তারপরে হাজব্যান্ডও জব পেয়েছিল। তা ও দেখতো, তারপরেও দেখতো। আস্তে, আস্তে ব্যাপারটা কমে গেল। কম হতে, 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 হতে এখন পুরো ব্ল্যাঙ্ক। এবং ওই ক্ষেত্রে আমাকে হিলিংও দিতে হয়েছে। ওই সময় ওকে বোঝাতেও হয়েছে। আমার সাথে ওকে কথাও বলতে হয়েছে। ওকে মানে কাউন্সেলিংও করতে হয়েছে। এটাও বলতে হয়েছে আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি ও সত্যি দেখছে। আমি বলছি না তুমি এটা মিথ্যে দেখছো। বুঝতে পেরেছো? সত্যিই কিন্তু দেখছে। অস্বাভাবিক এটা। এটা অস্বাভাবিক। মানে মানে আমি তখন একদম এই এটা আপনার ফিল্ডে কাছেও প্রথমবার প্রথম মানে ওইটা আমি আমার এগুলো প্রথম খুব স্ট্রং কেস। এগুলো না আমরা টিভিতে দেখি, সিরিয়ালসে দেখি, না, নানা এটা আমি নিজে বলছি তো। মানে ও তারপরে তো প্রফেশনাল লাইফ প্রচন্ড হেল হয়ে যাচ্ছিল। রাতে যার ঘুম নেই, সে অফিসে গিয়ে কি কাজ কি করবে? কাজ করবে? সে সারা রাত্রির ঘুমাতে পারছে না। যখন পুজো করতে বসছে আমি ওকে কিন্তু কোনো কিছু প্রবলেম কি হতো ম্যাম? প্রবলেম তো হতো, মানে মেন্টাল প্রবলেম mental হতো। হ্যাঁ, আর হ্যাঁ, মেরে দেব এসব কিছু করতো না, কিন্তু ওই ভয় দেখাতেও ভয় পেত। তুমি ভাবো না, যার মুখ এটা তো হিজিবিজি, সে সবসময় কাউকে দেখছে, ঘরের মধ্যেও রয়েছে, ডাকছে। কন্টিনিউ দেখছে কাউকে, কখনো না কখন মানে হঠাৎ হঠাৎ দেখছে। মানে হয়তো টিভি দেখছি, টিভির পাশে দেখলাম যে কেউ চলে গেল, হয়তো তুমি বলো না, আমার বাড়িতে আমি তো জানি কজন আমরা লোক হ্যাঁ, থাকি, সেটাই। ঘরের মধ্যে কে ঢুকে গেল, তার মুখ আবার হিজিবিজি, সে কি দেখবে? টেবিলের তলা থেকে ফ্যামিলি হ্যাঁ, বেরিয়ে যাবে। ওরা আর হাজবেন্ড খাচ্ছে সন্ধ্যেবেলা 7টা 7:30 খাচ্ছে, টিভি দেখছে, পাশ দিয়ে দেখলো টেবিলের তলা থেকে দুটো একটা হাজবেন্ড ওয়াইফ, মানে দুটো বড়, একটা লোক একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে চলে গেল। বুঝতে পারছো? মানে মানে মানুষের, আমি এখন বলছি আমার হার্টবিট কতটা বেড়ে গেছে, আমার আমি তো এগুলো ভয় ফেস লাগছে যে করেছি। উনি যদি আজকে শুনে থাকে, জানি না উনি শুনছেন কিনা। তাকে এক্স্যাক্টলি মানে হয়তো শুনবে। আহ, উফ, ওর মানে ও রাত্রেবেলা কিভাবে ঘুমাবে, ও কি পুজো পাঠের প্যাটার্ন কি হবে, বাড়ি কিভাবে শুদ্ধিকরণ হবে, ওকে কি প্রোটেকশন রাখতে হবে, সব আমি করে দিয়েছিলাম। এবং সবকিছু হ্যাঁ, এবং তার সাথে সাথে ওকে আমাকে কাউন্সিলিংও করতে হয়েছে, কারণ ওইটা তো মাথা থেকে বেরোচ্ছে না। বেরোচ্ছে না তো, আর সহজ এখন নয় ধরো জিনিসটা। 5 দিন ওর সাথে ইনসিডেন্টটা হলো না, 6 দিনের দিন হলো, 5 দিন তবুও ভাববে আমার সাথে এক্ষুনি হবে না তো, আমি এক্ষুনি কাউকে দেখতে পাবো না তো। একটা এটা তো anxiety কাজ করবে। ও তো রাতে ঘুমাতেও পারবে না, ওর তো ভয় করবে। ও দিনের পর দিন না ঘুমিয়ে অফিসে যেত, চোখের নিচে কালি পড়ে গেছে প্রচন্ড ভাবে। যার সাথে এই ঘটনাগুলো ঘটবে, তুমি বুঝতে পারছো তার জীবনে কিরকম হেল হয়ে যাবে। স্বাভাবিক, এটা শুনেও যেমনই লাগছে। আর আপনি এখানে কিছুক্ষণ আগে বললেন পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে কিছু, আপনি সেটাও কাজ করেন? হ্যাঁ, ওটা পাস্টে, ওটা মেডিটেশনের মাধ্যমে। হ্যাঁ, ওটা তো একটা অন্য প্রসেস, ওটা আমাকেও মেডিটেশন করতে হয়। হ্যাঁ, এইসব কাজ করতে গেলে ধ্যান তোমাকে করতেই নিশ্চয়ই। হবে। এটা ইনটিউশনের উপরে কাজ করে আমি যেরকম যেরকম গাইডেন্স পাবো, ওকেও সেইভাবে ওকেও গাইড করতে হবে। ও আস্তে 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 সেটা আমি জানি, ওই মানে এখন আপনি হিপনোসিসের দেখেছেন। ব্যাপার, সেটা একটা অন্য জগতে সে যাবে। মানে হুম। সে তার পাস্টটাকে দেখতে পাবে, সে যেরকম দেখতে পাবে সে আমাকে সেরকম ভাবে মুখে মুখে বলবে। মানে ওগুলো একটা, এটা আমি জানি। ওটা এক্সট্রিম পর্যায়ে। সেটা ওটা কখন করা হয় বলতো, যে সাইকোলজিক্যালি হিল হতে পারছে না, মানে কোনো তার প্যাটার্ন এমন রয়েছে। এরকম দেখা যায় জানো তো, রিলেশনশিপটা নিয়েই আমি বলি, একই প্যাটার্ন বারবার হয়। একটা ব্রেকআপ হচ্ছে, পরে রিলেশনশিপটা আবার ব্রেকআপ হচ্ছে, তারপরে রিলেশনশিপটা আবার ব্রেকআপ হচ্ছে, ও কাউকে পজিটিভ পার্টনারকে ম্যানিফেস্ট করতে পারছে না। রিলেশনশিপের ক্ষেত্রে এটা খুব বাজে জিনিস। দেখবে অনেক সেলিব্রিটির মাল্টিপল ডাইভোর্স আছে। কেন ঘটে? সে কিন্তু ক্যারেক্টার ওয়াইজ খুব সাফ, ক্যারেক্টার ওয়াইজ কিন্তু তার তুমি কোথাও খুঁজে দেখবে না সে এর সাথে প্রবলেম ক্রিয়েট করছে, ওর সাথে প্রবলেম, ওর সাথে বেড়াতে যাচ্ছে, এরকম না। সে কিন্তু খুব নিট, কিন্তু কোথাও গিয়ে রিলেশনশিপে তার কার্মিক কিছু ব্লকেজ আছে, কিছু ট্রমা আছে, কিছু ডিএনএ প্যাটার্ন আছে, যেটাকে হিল করা খুব ইম্পর্টেন্ট। মানে যতক্ষণ না সেই জায়গাটা হিল হচ্ছে, ততক্ষণ ও বারবার যাকেই ম্যানিফেস্ট করবে, ওই সোলটা একটা একটা কার্মিক সোলকেই সে ম্যানিফেস্ট করবে। যাকেই ম্যানিফেস্ট করবে সে কার্মিক হবে, কারণ তার কিছু কিছু এমন জিনিস হবে সে পছন্দ করবে না। সে দুজনেই একে অপরের মানে প্রথম প্রথম ভালো লাগবে, তারপরে বিরুদ্ধাচরণ করবে, জিনিসটা গিয়ে ডাইভোর্সে যাবে বা ব্রেকআপে চলে যাবে। এই প্যাটার্ন গুলোকে ডিএনএ প্যাটার্ন বলা হয়। ডিএনএ মানে ওটাকে রুট থেকে তোমাকে বার করে দিতে হবে। সেটা অনেক রকম পদ্ধতির ম্যাম একটা মাধ্যমে জিনিস হয়। আমি যেটা বলতে চাইছিলাম বা জানতে চাইছিলাম, যেটা হচ্ছে ম্যাম দেখুন, পিএলআর আমি জানি এবং হুম। আপনি দেখেছেন আমার এখানে প্রচুর পডকাস্ট হয় পিএলআর নিয়ে। হুম, আমি এটা জানতে চাইছি ম্যাম, অনেকে এখানে যারা হিলার্স আছেন, যারা পিএলআর করে, তারা কিন্তু তন্ত্র এখানে কেউ আসেনি, এই আপনি প্রথম। হুম, আমি আপনার কাছে জানবো যে ম্যাম, পিএলআর এ যে আমি যে আমার কার্মিক দোষগুলো আপনি যে এক্ষুনি বললেন আছে, সেটা দেখার পর আপনার সাথে যদি তন্ত্রের সাথে ওই কার্মিক দোষটাকে ঠিক করা কি যেতে পারে? 100% যেতে পারে। কিন্তু এটা কিন্তু সবাই বলেছে কার্মিক কিন্তু কোনোদিন চেঞ্জ করা যায় না। কার্মিক চেঞ্জ করা যায়, কিছুটা হলেও চেঞ্জ করা যায়। ওইটা তো হিলিং করে ঠিক করতে হবে। ওইটা তো একটা মানে তুমি যে বলছো পিলার, যেটা বলছো
ওটা তো ওই প্রসেসের মাধ্যমে আমাকে জিনিসটা ঠিক করতে, তার কাছে আমাকে তন্ত্রও চালাতে হবে স্ট্রং, মানে যদি কেউ খুব স্ট্রং রেজাল্ট চায়, খুব মোটামুটি এটা তাড়াতাড়ি শর্ট পিরিয়ডের মধ্যে চাইছে, উইদিন আ ইয়ার বা উইদিন 6 মান্থস, সেটা তো আমি প্রেডিকশনে বলবো। তন্ত্র একটা ভাইব্রেশন দেবে, কারণ তন্ত্র হচ্ছে হাইয়েস্ট ফর্ম, যেটা আমাদের সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে আমরা করছি। এইবার ভিতর থেকে ওই প্যাটার্নটা যাতে বারবার ম্যানিফেস্ট হচ্ছে না, দেখো তন্ত্র কি করছে, তোমার রিলেশনশিপটাকে হিল করছে, রাইট? কিন্তু এই জায়গাটা হিল করার জায়গাটা আর একটা জিনিস আরো স্ট্রং ভাবে করে দেওয়া হবে, যে এই প্যাটার্নটা আজকে ধরো তোমাকে এমন একটা রেমেডি করে দিলাম, হয়তো তোমার 10 বছর 15 বছর জায়গাটা ঠিক রইলো, তারপরে দেখা গেল 15 বছর পর থেকে জায়গাটা ঠিক, মানে কোনো কারণে যন্ত্রটা কিছু কারণবশত খারাপ হয়ে গেল, হতে পারে, হতে পারে তুমি ইউজ মানে খুলে রেখেছিল, ভুলে গেছো, 3-4 দিন খুলে রেখেছো, যন্ত্রের কাজ নষ্ট হয়ে গেল, বা তুমি যে আমি তোমাকে যেভাবে মানতে বলেছিলাম সেভাবে তুমি মানলে না, ঠিক আছে, নষ্ট হয়ে গেল, এরপরে কি করবে? তখন তো তোমার কাছে ওই রেমেডিটা নেই। তখন তার জন্যই প্রথম থেকে এমন রুট থেকে সরিয়ে দাও যাতে তোমার ওই কবচটা থাকলে তুমি প্রোটেকশন তো পাচ্ছই ফার্দার। এবার কবচ বা মানে যে যন্ত্রগুলো কি করে, যে তোমাকে ব্ল্যাক ম্যাজিক থেকে প্রোটেকশন করবে, তোমার মানিটারি ব্লকেজগুলোকে ক্রিয়েট করবে, তোমার অরাটাকে এত স্ট্রং করবে যে দুজনে, মানে সেটা যদি আমি স্পেসিফিক্যালি কি জন্য দিচ্ছি ওটা দেখতে হবে, সেই জায়গাটা হিল করছে। প্লাস ওটা যদি তোমার কাছে ধরো হারিয়ে গেল, তারপরে তুমি কি করবে? তো প্রথম থেকে এমন ভাবে ডিএনএ ওয়াইজ, চাকরা ওয়াইজ, অরা ওয়াইজ এমন ভাবে ক্লিন করে দাও, সেই জিনিসটা আর ফিরবেই না তোমার কাছে। বুঝতে পেরেছো? এবার তোমার প্রথম থেকে যদি তুমি ওটাকে অন্যভাবে হারিয়ে দাও, মানে ওটা চলে গেল, তাহলে তোমার হয়তো যন্ত্রণাও লাগতে পারে। যন্ত্রটা একটা এক্সট্রা অ্যাডিশনাল প্রোটেকশন, আরো স্ট্রং প্রোটেকশন রইলো, পরবর্তীতে কেউ কোনো ক্ষতিও করতে পারবে না, আমার কাজে প্রসপারিটিও আসবে, রিলেশনশিপও বেটার হবে, ওভারঅল হেলথও ভালো থাকবে। অবশ্যই মহাজাগতিক শক্তি বলে একটা এনার্জি আছে, তন্ত্র বলে একটা বস্তু আছে, সেই তন্ত্র একটা এনার্জি, সেটা আমাকে পজিটিভ এফেক্ট দিচ্ছে, সেটা আমার সাথে রয়েছে, কিন্তু ভিতর থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা তো ওটা তো অন্য লেভেলের কাজ করতে হবে, ওটা অপারেশন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা একেবারেই শেষের দিকে আছি এবং আপনাকে আমি ওভার দ্য ফোন একটা বিষয় নিয়ে, তন্ত্রের বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, যেটা হচ্ছে বগলামুখী। এবং এখনকার দিনে কলিযুগের বলা হয় যে বগলামুখী মায়ের অবদান প্রচুর, বা ওনার কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ হয় কলিযুগে। এটা কি সত্যি, না এটা আপনার কাছে কি মনে, এটা জাস্ট একটা কথা বলা হয়েছে? আর আপনি কিভাবে কাজ করেন ছোট করে যদি রাখেন? দেখো, মা বগলা হচ্ছে আমাদের দশ মহাবিদ্যার একজন দেবী, এবং তার তন্ত্রের মহাবিদ্যা, মানে এবং আমরা শত্রু দমনের ক্ষেত্রে কাজে লাগাই, বিশেষ করে কোর্ট কাচারি বা থার্ড পার্সন রিমুভালের জন্য এটা তান্ত্রিক মাধ্যমে কাজ হয়, এটা প্রয়োগ করা হয়। প্রয়োগ মানে কেউ বগলামুখী যন্ত্র ধারণ করতে পারে, যন্ত্র বানিয়ে সেটাকে পুজো করতে পারে, দ্যাট ইজ ভেরি সেফ, সেটা আমরা বলে দিই বা আমি বলে দিই যেটা কিভাবে মানে ইউজ করতে হবে অ্যান্ড অল। আর তাছাড়া হচ্ছে যজ্ঞ করতে হয়। যজ্ঞ মানে আমি মাকে আহুতি দিচ্ছি, অফারিংস দিচ্ছি, সেটার একটা 1% হলেও সেটা মায়ের কাছে পৌঁছায়, ঠিক আছে? এবার কেউ ওখানে বলি দেয়, কেউ বলি দেয় না, তো তুমি সাত্ত্বিক উপায়ে করতে গেলে তুমি নর্মাল ইজি ওয়েতে রাখো, যেটা আমরা মানে দৈনন্দিন দিনে মাকে পুজো করতে পারি। মাকে তুমি হলুদ কাপড়ের উপরে মায়ের ফটো এনে রাখো এবং পুজো করো। মায়ের মন্ত্র যেটা সবাই পড়তে পারে এরকম কোনো মায়ের মন্ত্র তুমি দেখো, বা সেটা আমি এখন বলবো না ক্যামেরায়, এরকম মন্ত্র 1 লাইনের বা 2 লাইনের কোনো মন্ত্র তুমি দেখো, যেটা সেফ, সেটা কোনো বীজ মন্ত্র নেই, যেটা মাকে দেওয়া যায়। তুমি হলুদ ফুল দিচ্ছ, একটু মিষ্টি জল দিচ্ছ, প্রতিদিন করো, এবং ঘিয়ের প্রদীপ জ্বালাও। এটা এখনকার দিনে প্রত্যেকটা মানুষের মা বগলাকে মানে পুজো করা উচিত। এবং এক্সট্রিম আমিও বাড়িতে করতে পারবো, একদম তুমি ফটোতে করো, কোনো ইয়েতে করো না। এটা তো শক্তি, তো এটা না, এটা ঘরে রাখা, সেটা তুমি মা দক্ষিণা কালীকেও রাখছো, মা তারাকেও রেখেছো, মা দ্বিতীয় মহাবিদ্যা, কেন তাহলে বগলা মাকে রাখবে না? সে তো মা। আমি রেখেছি কারণ হচ্ছে ওনাদের থেকে শুরু না, সব ওনাদের থেকে শুরু, উনিও তো আরেকজন যে তোমার লাইফ থেকে শত্রুকে সরিয়ে দিচ্ছে। এই দেখো, একটা জিনিস জানবে, সেটা হলো মহাবিদ্যা না, মানে বা যে কোনো দেবদেবী আমাদের ইমোশনের সাথে যুক্ত। আমার মা, হ্যাঁ, আমি আমার মাকে ভালোবাসি, এবার আমি বগলা মাকে ভালোবাসি, তো আমি দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করব না। ভাবে মা আসে, ভাবে আধ্যাত্মিকতা, ভাব না থাকলে তন্ত্র নেই। তন্ত্র
শুধু এই প্রক্রিয়া করলাম, আমার ভাবই জন্মালো না, আমার ভালোবাসাই শুধু আমার স্যার আমাকে শিখিয়ে দিয়েছে, আমার গুরু আমাকে দীক্ষা দিয়েছে, ব্যাস ওই মন্ত্র জপছি না, কিন্তু ভাব দরকার। দেখো আজকে গুরু বামদেব বা শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব, মানে যিনি আমাদের, এই দুজনকে যদি আমি আমাদের বাঙালিদের মধ্যে দেখি, বা বাবা লোকনাথ, এনাদের কিন্তু ভাব ছিল। তো তাই জন্য বলছি মা বগলাকে রাখো, ফটোতে পুজো করো, মাকে পুজো করো, শত্রু দমন হবেই। এবং তুমি যদি ফুল ডিভোশনের সাথে, তুমি মন্ত্র জানো না, কিচ্ছু দরকার নেই, তো তুমি কানেকশন হার্ট বাই হার্ট কানেক্ট হও মায়ের সাথে, ধূপ জ্বালাও, পঞ্চোপাচারে পুজো করো। ষোড়শোপাচার বলবো না, ষোড়শোপাচার সবার জন্য নয়, ঠিক আছে, এক্সট্রিম একটু পাওয়ারফুল, পঞ্চোপাচার পুজো করো, সেটা আমি সবাইকেই বলছি তোমরা করতেই পারো। দক্ষিণা কালীকেও মা মানে তোমরা পঞ্চোপাচারে করতে পারো, মা যেহেতু মা বগলার কথা বলছি, মা বগলাকেও করতে পারো, মা তারাকেও করতে পারো। মা বগলার ক্ষেত্রে তুমি যেমন এনাদের প্রত্যেককেই পঞ্চোপাচার, মানে ধূপ, দীপ, নৈবেদ্য। এবার তুমি নৈবেদ্যতে প্রতিদিন এত এত রান্না করতে হবে তা না, তুমি বাতাসা, নকুলদানা বা একটু ফল বা যা কিছু তুমি যেটুকু সামর্থ্য দিচ্ছ, আর পরিষ্কার খাবার জল, ওই কলের থেকে নোংরা জল দিয়ে দিলাম না, তুমি যে জল খাও মায়ের জন্য সেই জলই তুমি দেবে, কোনো তুলসী পাতা না, নর্মাল জল, আর প্রসাদ দিচ্ছ, ধূপ দিচ্ছ, দীপ দিচ্ছ, পুষ্প দিচ্ছ, আর একটুখানি দিয়ে দাও তুমি, অক্ষত দাও বা গন্ধ দাও, গন্ধ মানে অক্ষত পুষ্প, গন্ধ বলতে স্যান্ডেলউড পাউডার দাও, ঠিক আছে, মানে একটু চন্দন ঘষে দিতে পারো, একটু আতর দিতে পারো, গন্ধ, অক্ষত, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, মানে এইভাবে তুমি দাও, ব্যাস। আর ভাব রাখো, দেখবে মা তোমাকেই মা গাইড করবে, এরপরে মা তোমার থেকে কিভাবে পুজো নেবে, বুঝতে পেরেছো? প্রত্যেকটা মানুষের মা বগলাকে পুজো করা, আমাদের প্রচুর হিডেন এনিমিজ আছে, যে তোমার সাথে দাঁত বের করে হ্যাঁ করে হাসছে, সে দেখবে তোমার পিছনে আবার বাজে বাজে কথা বলে রটিয়ে বেড়াচ্ছে। এবং সেটা তুমি পরে মা বগলাকে পুজো করলে এই জিনিসটা হবে যে তুমি তার মুখের সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে তুমি দেখবে তুমি তার রূপটা, ফেসটা রিভিল হয়ে গেল, এবং তুমি তার সাথে আর মিশছো না। হয় মা তাকে কোনোভাবে এমন কিছু করবে, মানে নেগেটিভ বলছি না, মানে সে তোমার লাইফ থেকে চলে যাবে, তোমার সাথে কানেকশনই বন্ধ হয়ে যাবে, আর নয়তো তুমি তার ফেসটা রিবে তুমি সরে যাবে, আর নয়তো তার মনোবৃত্তিটাই এমনভাবে পাল্টে দেবে। হতে পারে সে যদি এক্সট্রিম কিছু করে দেয়, তাহলে তার জীবনেও খুব, এটা দুঃখিত বলার জন্য, খুব বাজে কিছু ঘটে যেতে পারে। এটা কিন্তু অ্যালার্মিং। সে ধরো কেউ কোনো বান মারছে, কোনো এবিসিডি এক্স ওয়াই জেড এর উপরে ব্ল্যাক ম্যাজিক করছে, মারণ ক্রিয়া করছে, বা সে যদি মা বগলার শরণাপন্ন হয়, কোনো প্রয়োগ করে দেয়, যে করেছে তার কাছে অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে, সেভাবে তার তো আরো খারাপ অবস্থা হবে। তাহলে যে কেউ ঘরে মা বগলাকে পঞ্চপাচারে ফটোতে পুজো করতেই পারে, যেমন মা দক্ষিণা কালীকে পুজো করা যায়, যেমন মা তারাকে পুজো করে, মা বগলাকে ফটোতে করো, পুজো করো, ফটোতে করো, ভাব দিয়ে করো। তুমি মন্ত্র জানো না, দরকার নেই, মায়ের সাথে শুধু মাকে বলো, মায়ের সাথে শুধু কথা বলো, তাতেই হবে। তোমার প্রবলেমটা শুধু মাকে জানিয়ে রাখো, শুধু বলো যে আমার মা ফিজিক্যাল, বায়োলজিক্যাল মাদার, ফিজিক্যাল বডি, আমি যে ফরমেশনটা পেয়েছি, আমাকে যে মা জন্ম দিয়েছে, আমি তাকে যেভাবে ভালোবাসি, আমি কিচ্ছু জানি না, আমি তোমাকে সেইভাবেই ভালোবাসবো, ব্যাস। ভগবানের সাথে এভাবে কানেক্ট হও, দেখবে জীবন বদলে যাবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর ম্যাম আপনার চেম্বার কোথায় কোথায় আছে একটু দর্শকদের দেখান। আমি পার্সোনাল চেম্বারই করি সোদপুর, পানিহাটি সোদপুর কাঠগোলাতে, ওখানেই চেম্বার। আর হ্যাঁ, আর বাকি হচ্ছে অনলাইন কনসালটেশন হয়, কারণ আমার অ্যাব্রডে ক্লায়েন্ট আছে, বা কলকাতার বাইরে দিল্লি টিল্লি এই সমস্ত, যে তারা তো আসতে পারে না, তারা যদি কলকাতায় আসে, এরকমও হয়েছে আলিপুরদুয়ার থেকে আগের দিনই আমার কাছে ফোন এসছে, দিদি আমি তুমি এখন যদি বলো আমি এক্ষুনি গাড়ি ড্রাইভ করি, এবং সে চলেও এসছে এক রাতের মধ্যে। পরের দিনই অবশ্য তার শ্বশুর বাড়ি আমাদের এই কাঁচরাপাড়াতে ছিল, মানে সে জানে যে আমাকে থাকার একটা জায়গা আছে, তো তার প্ল্যানিং, মানে তার লাস্ট কিছু বছর সে আসেইনি কলকাতায়, এবং তার বিশাল বড় রকমের ফাড়া ছিল, এবং সে এমন একটা ডেজিগনেশনে রয়েছে, সেখানে প্রচুর শত্রু এবং অন্য লেভেলের শত্রু। তো সে এখন ভালোই আছে। সে এক রাত্রের মধ্যে আলিপুরদুয়ার থেকে গাড়ি চালিয়ে পরের দিন আমার বাড়িতে ঢুকেছিল, ঠিক আছে। তো তার শাশুড়ি, তার দুটো বাচ্চা,
বউ সবাইকে নিয়ে এসেছিল। আমি এমন এমন কথা বলেছিলাম তার বউয়ের মানে তার বউও জানে না, মানে তার স্ত্রীও জানেন না, তার শাশুড়িও জানে না। তখন সে শুধু কেঁদে ফেলেছিল। তার কাছে তখন সেই মুহূর্তে মানে আমাকে দেওয়ার মতো হয়তো সে ফিসটা নিয়ে এসেছিল, মানে রেমেডি করার জন্য তার কাছে পকেটে অন্তত ৫,০০০ টাকাও ছিল না। সে এখন মানে অনেক কামাচ্ছে, সেটা কত কামাচ্ছে সেটা আমি বলবো না, কিন্তু হি ইজ ভেরি মানে হ্যাপি। ভগবানের দানে সে এখন ঈশ্বরের দানে সে পরিপূর্ণ আছে চলছে। এখন। কানেকশনটা বের করতে হবে এবং সে আমাকে প্রচন্ড বিশ্বাস করে। বাহ! আলিপুরদুয়ারেই থাকে। সে একটা মানে রিসেন্ট সে জমিও কিনেছে। সে ভিডিও আমাকে আগে জেনেছে হুম, যে দিদি আমি এটা কিনবো? হুম। আমি বলছি হ্যাঁ, এবং সেটা বিঘার পর বিঘা জমি রিসর্ট করবে। ঠিক আছে? আমি বলেছি হ্যাঁ, এটা বাস্তুটা আমি চেক করলাম এনার্জি। তো আমি পারমিশন দিলাম, মানে আমি বললাম যে না বাস্তুটা দেখে বললাম। কারণ এনার্জিটা আমি যদি দেখতাম নেগেটিভ, তার হয়তো ওখানে ওইখানে যদি সে রিসর্টটা করে তো সেখানে প্রবলেম আসতে পারে, বা হয়তো ক্লায়েন্ট বেস এলো না, কাস্টমার্স এলো না, ডিলিং করতে প্রবলেম হলো। তো সেই জন্য আমাকে চেক করিয়ে নিল। আমি বললাম হ্যাঁ করছে, কিনেও ফেলেছে। বাহ! থ্যাংক ইউ সো মাচ কারণ ম্যাম। সেই দিনকে এমন সময় বাহ! কল করেছে উইদিন ১ ঘন্টার মধ্যে আলিপুর তাকে থেকে এখানে ব্যাপারটা মানে ডিল করতে হবে। অনেকটা, হুম? অনেকটা রাস্তা কিন্তু নিউ আলিপুর থেকে সোদপুর। আলিপুর থেকে আলিপুরদুয়ার নিউ থেকে। আলিপুর তো আমাদের এখানে কলকাতা আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার থেকে নর্থ বেঙ্গল। মানে এক রাতের মধ্যে চলে হ্যাঁ। এসছে। এটা না জানেন তো কিছুটা কাজ আপনি করেন তো ঠিকই, হুম। কিন্তু একটা মানুষ বিশ্বাস। বিশ্বাস, হ্যাঁ, এই বিশ্বাসটা যদি না তারা রাখতো না, মানে এটা কিন্তু হতো না। না, বিশ্বাস তো একটা বিশ্বাসটা কিভাবে কাজ করে জানো? বিশ্বাসটা কাজ করে ইয়ের মতো করে ওই ধরো আমি তোমার দরজায় এসে দাঁড়িয়েছি। কৌশিক দরজাটা খোলো। তুমি দরজাটা খুলছো না। আমি তাহলে ঢুকবো কি করে? এনার্জি তো। বিশ্বাসটা তো একটা এনার্জি। আমি তো তোমাকে একটা এনার্জি পাঠাচ্ছি। এবার আমি তোমার দরজার সামনে এসে টক, টক করছি। এবার যদি বলো আমি যদি কারোর লুকিয়ে হিলিং করি, অনেকের বাচ্চারা এতটা এতটা মা-বাবার অবাধ্য যে মা-বাবাকে সে কিচ্ছু পড়বে না, সে কিচ্ছু করবে না, সে ধারণ করবে না, সে কিচ্ছু করবে না। এবার তাকে আমি এবার কি করব বলো এবার? কি করে আমি তাকে ঠিক করব? তখন আমার ডিসট্যান্স হিলিং এর প্রয়োজন হয়। তখন মা-বাবা আমাকে পারমিশন দেয় যে আমার ছেলে বা মেয়ের আপনি হিলিংটা করুন। আপনি শুরু করুন। মা-বাবা অ্যাক্সেস দিল। এদিকে বাচ্চাটা কিন্তু জানে না, বা ছেলে বা মেয়েটি কিন্তু জানে না যে আমি তার হিলিং করছি। সেক্ষেত্রে যেহেতু মা-বাবা দরজাটা খুলছে, অ্যাক্সেস দিয়েছে, তাই জন্য তার উপরে কাজ হবে। এরকম হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রেও আছে। হাজবেন্ড জানে না ওয়াইফের উপরে কাজ হচ্ছে, ওয়াইফকে ঠিক করার জন্য থার্ড পার্সন রিমুভালের জন্য, বা মেন্টাল ডিপ্রেশন কিছু ক্রিয়েট হচ্ছে, চ্যালেঞ্জেস ফেস করছে পার্সোনাল লাইফে। সবসময় যে থার্ড পার্সন থাকে তা নয়। না। সে ওই পরিবারে গিয়ে মানাতে পারে না সবার সাথে। হয়। এরকম কেস হয়। হুম। তো বলে আমি থাকবো না, আমি চলে যাবো, আমি মানাতে পারছি না, বা তুমি আলাদা চলো, আমি তোমার সাথেই থাকবো, ওদের সাথে থাকবো না। তো এই জায়গাগুলো এবার দেখো, ওখানে যদি একেবারেই থাকার না হয় সেটা তো আমি দেখে বলতে পারবো। আর যদি থেকেও না থাকার মানে সে ভান করে, থাকা যায় কিন্তু সে নিজেকে মানাতে পারছে না, তখন হয়তো হাজবেন্ড বললো যে আপনি কিছু করুন যাতে ও যেখানে মানিয়ে নিতে পারে। হয়তো মানানোর জায়গাটা আছে কিন্তু মানাতে পারছেন, তখন আমি হিলিং করি ডিস্টেন্সে। ওই জায়গাগুলো ঠিক হয়। থ্যাংক ইউ সো মাচ। Thank you. মানে আজকে কথা সব রকম বিষয়ে কথা বললাম, মানে একেবারে হেভি লাগলো, কিন্তু আমার উত্তর আমি পেয়েছি। থ্যাংক ইউ। এবং নাম্বার চলছে ম্যাম, নাম্বার হুম। যেটা দেওয়া আছে, দর্শক যারা আপনারা শুনছেন এতক্ষণ ধরে ভালো লেগেছে আশা করি। আমার তো হেভি লাগলো, কারণ যাই হোক দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট মৌসুমী কর ব্যানার্জি ম্যাম, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক স্যার। নমস্কার ম্যাম। থ্যাংক ইউ।